হ্যালো, আপনাদের ক্লাস কি শেষ হয়েছে? জি স্যার, ক্লাস তো কখনই শেষ হয়েছে, ওই একটু রেস্টে আছে তো পোলাপান। আচ্ছা, আর এক দু এক মিনিট ওয়েট করি তারপরে। আপনাদের আগামীকাল ক্লাস কখন? স্যার এটা এখনো ইয়ে করি নাই। আগামীকাল তো আপনাদের আর কোনো ক্লাস নেই, তাই না? না স্যার, শুধু একটা ক্লাস আপনারটাই। তাহলে তো আমার একটা ক্লাস আছে কালকে। কালকে আমার ক্লাস একটা আছে হলে কি আপনার 11টায়। আপনারা চাইলে আমরা 9:45, 9:30 থেকে 10:45 পর্যন্ত করতে পারি, যদি আপনাদের জি সকালে সমস্যা না থাকে। জি স্যার, সবাই বলে দেখি কি বলে, সবাইকে বলি। আপনারা তো এমনিতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেন নাকি? জি স্যার। ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠেন তাহলে সকাল সকাল শেষ করে ফেলেন। কালকে তো এমনিতে আমার ছুটির দিন হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও স্টুডেন্টরা টায়ার্ড দেখে শনিবার দিন ক্লাস নিতে হয়। স্যার আমি বলে দেখি কি বলে হ্যাঁ, বলে দেখেন সবাই। 9:30 থেকে 10:45, ঠিক আছে? বলে দেখেন। আচ্ছা স্যার। আচ্ছা। আপনার কি কোনো ল্যাব ক্লাস ছিল না আজকে? জি স্যার, একটা ল্যাব ক্লাস ছিল। আচ্ছা, আপনারা কি ল্যাব 2:30 রিপোর্ট থেকে জমা হয়েছে। দিতেছেন? আজকে প্রথম ল্যাব হইলো তো অনলাইনে। আচ্ছা, কেমন লাগলো? ভালোই। শর্ট করছে। তারপরে আপনাদের ল্যাব রিপোর্টটা কিভাবে জমা দিবেন? ল্যাব রিপোর্টটা স্যার এখন করে রাখতে বলছে, এটা সম্ভবত স্যার উনি হচ্ছে ক্লাস চালু হওয়ার পরে এটা জমা নেবে সবগুলো একসঙ্গে। আচ্ছা আচ্ছা।
মানে হ্যান্ডিম্যানটি থাকার তো আমি চিনি না যাবে এই দুটো এই একটা তারপর খাসি বেল আছে স্যার আমরা তো 3টা 4টা এক্সপেরিমেন্ট করছিলাম। 5টা করছিলেন মনে হয়। আচ্ছা 5টা না 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 4টা করছিলেন। 4টাই তো আপনাদের মনে হয় একদিন ছুটি ছিল 21শে ফেব্রুয়ারির দিন, তাই না? জি স্যার এক হ্যাঁ ছুটি ছিল। তাহলে 5টা করছিলেন, 4টা করছিলেন স্যার। সুপারপজিশন কি করছিলেন আপনারা? স্যার ওইটাই খুঁজতেছি, পাচ্ছি না যে লাস্টে কোনটা করছি। 3টা পাচ্ছি আর একটা পাচ্ছি না। প্রথমে করছেন ওহমস ল ভেরিফিকেশন, তারপরে করছেন কেভিএল কেসিএল। কেভিএল কেসিএল এর পরে কি করছিলেন? পরেরটাই পাচ্ছি না। কেভিএল কেসিএল এর পরে করছিলেন মনে হয় সুপারপজিশন। চারটেই হবে যেহেতু আপনাদের 21শে ফেব্রুয়ারিতে একদিন বন্ধ থাকার কথা। দেখি তো আমি 21শে ফেব্রুয়ারি, সুমাইয়া হ্যাঁ 21শে ফেব্রুয়ারি বন্ধ ছিল, সো 4টা হবে আপনাদের টোটাল। স্যার ল্যাব আমাদের 4টায় হয়েছে স্যার। হ্যাঁ 4টাই হওয়ার কথা, 4টা হয়েছে। তাহলে আরো 4টা করতে হবে আমাদেরকে। স্যার কি বলেন জুথি স্যার? 8টা না টোটাল? হ্যালো 10টা তো হওয়ার কথা, 8টা হবে আর কি। জুথি বলো। স্যার কালকে 9:30 থেকে 10:45 পর্যন্ত ক্লাস করতে বলতেছে। ওরা তো সকালে ক্লাস করতে চায় না, সকালে ঘুম থেকে নাকি দেরিতে উঠে। কোন স্যার? স্যারের স্যার এই ট্রিপলি ক্লাস। স্যারে বলো কখন করবা? এটা আমরা গ্রুপে কথা বলে পরে আমরা জানাবো গ্রুপে স্যারকে। কথা বলে তারপর স্যারকে জানা দিলে হবে। বিকালে হলে ভালো হয়, বিকালে। না বিকালে হলে তো আমার পুরো দিনটা নষ্ট হয়ে যায়, বুঝেন না? আজকের মতো আমার তো কালকে ক্লাস নেওয়ার কথা ছিল না, কিন্তু কালকে তো আমাকে ওই টেক্সটাইলের আপনাদের আরেকটা গ্রুপের সঙ্গে কালকে আবার ক্লাস নিতে হবে। ওরা খুব টায়ার্ড ছিল, কালকে ক্লাস করেনি। তো আমি চাইতেছিলাম সকালে ক্লাস করে শেষ করে ফেলতে। আমি ওই ক্লাসটা চাইলে 11:30টায় নিতে পারি। 11:30টায় নিলে আপনারা হয়তো 10টার থেকে শুরু করলেন, 10টার থেকে 11:30 এটা হয়। স্যার 10টায় তো স্যার একদম ওঠা খুব কষ্ট হয়ে যায় স্যার। কষ্ট হয়ে যায় উঠে না? স্যার বিকালে নেন না সন্ধ্যার সময় স্যার? রবিবার নেন বলো না না স্যারের প্রবলেম হয়। রবিবার নিলে স্যার। রবিবার আমার ক্লাস আছে। রবিবার আর অন্য ফ্রি নেই কোনো দিন। স্যার সুপারপজিশন থিওরেম করছিলাম স্যার। হ্যাঁ সুপারপজিশন থিওরেম করার কথা। জি স্যার। আপনারা তাহলে আরেকটা কাজ করতে পারেন, কালকে 11টা থেকে 1 ঘন্টা ক্লাস তো 12টা, আপনারা 12টার থেকে করতে পারেন, 12টার থেকে 1:30টা, 12টার থেকে 1:15 আর কি। স্যার স্যার ওটা করা যায় স্যার। ঠিক আছে তাহলে ওটাই করেন, 12টা থেকে 1:15 করেন। ততক্ষণে তো ঘুম থেকে উঠে যাবেন। আগামীকাল 12টা থেকে 1:15। জি ওকে জি স্যার। স্যার ওটা করা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, চলুন শুরু করি। অনেকক্ষণ হয়ে গেছে তো, 12 মিনিট হয়ে গেছে। কয়জন আসছে? বেশ কিছুজন আসছে, বাকিরা আসুক। আমরা আজকে যে ল্যাবটা করব ওই ল্যাবটার শীট আমি আপনাদেরকে আগেই আপলোড করে রাখছিলাম ক্লাসরুমে। জানি না আপনাদের মধ্যে কয়জন দেখছেন। জি স্যার কিন্তু পাইছি। পাইছেন? আপনারা ক্লাসরুমে গেলে ওটা ল্যাব রিপোর্টটা পাবেন। তো আজকে আমরা জি যেটা স্যার। করব, আজকে আমরা ল্যাব রিপোর্টটা জাস্ট পড়বো, আর ল্যাব রিপোর্টের যেসব নতুন জিনিসের সঙ্গে আমাদের পরিচিত হওয়া লাগবে ওই জিনিসগুলোর ভিডিও দেখবো আমরা, ঠিক আছে? তো ভিডিও দেখার পরে আমি আপনাদেরকে ক্লাসরুমে একটা মানে অ্যাসাইনমেন্ট দিব, মানে এই সমস্যাটা দেওয়া আছে, এই সমস্যাটা থেকে আপনারা বিভিন্ন ধরনের ভ্যালু বের করবেন। ভ্যালু কিভাবে বের করবেন? ভ্যালু তো এখন আর মেশিন দিয়ে বের করতে পারবেন না। সো ভ্যালু আপনাকে চোখের দেখাতে দেখে দেখে বের করতে হবে। বের করে তারপর ওটার ভ্যালুটা আপনাকে টেবিলের মধ্যে বা ক্যালকুলেশনের মধ্যে লিখে তারপর একটা ল্যাব রিপোর্ট করতে হবে আর কি, ঠিক আছে? সো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিভাবে ল্যাব রিপোর্ট লিখবো। আগে ল্যাব শিটটা দেখি, চলো ল্যাব শিটের মধ্যে কি আছে। সো আজকের ল্যাব শিট, ল্যাবের হলে গিয়ে নাম হলে গিয়ে
ফ্যামিলিয়ারাইজেশন উইথ অল্টারনেটিং কারেন্ট ওয়েভস। এখন আপনাদের জন্য সুবিধাটা যেটা হয়েছে, আপনারা গত কয়েক ক্লাস ধরেই অল্টারনেটিং কারেন্ট ওয়েভস এর সঙ্গে পরিচিত হয়ে আসতেছেন, তাই না? আপনারা এসি 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 গত কয়েক ক্লাস ধরে তো আপনারা এসি পড়তেছেন, তো এসি সম্পর্কে আপনারা অলরেডি ফ্যামিলিয়ার, তাই তো নাকি? শুনতে পারতেছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ, এটার নাম্বার 6, কারণ আপনাদের 5 নম্বরে আরেকটা এক্সপেরিমেন্ট ছিল। ওই এক্সপেরিমেন্টটা এখন দেখাইতেছে না কেন? কারণ ওই এক্সপেরিমেন্টটা সেটা হলো যে আপনার মিড টার্মের আগে থেভেনিনের থিওরেমের প্রমাণ, ঠিক আছে? এখন থেভেনিনের থিওরেমের প্রমাণের এক্সপেরিমেন্ট যদি আমি এখন করি তাহলে তো আপনারা মিলাইতে পারবেন না, কারণ অলরেডি আপনারা খেয়ে ফেলেছেন ওগুলি। সো যেহেতু আমরা এখন এসি পড়তেছি, এই জন্য এক্সপেরিমেন্টটা এসির উপরই, এই জন্য এক্সপেরিমেন্টের নং 6, বুঝছেন? যদিও এটা 5 নম্বর এক্সপেরিমেন্ট, কিন্তু 5 নম্বর এক্সপেরিমেন্ট আসলে যেটা ওটাতে এখন দেখানো যাবে না, দেখালে ভালো বুঝবেন না। যেহেতু আপনারা অনেকদিন ধরে এসি পড়তেছেন, তো এসিটা এখন ভালো বুঝবেন, এই জন্য এসি এক্সপেরিমেন্টটা আগে দেওয়া হয়েছে, এই জন্য আমরা এটা তো নাম্বার 6। 5-এ দিব। আপনারা নাম্বার 5-ই দিবেন, আপনারা যে সিরিয়ালে করছেন ওই সিরিয়ালই দিবেন, এখানে কি সিরিয়াল আছে এটা তো আর কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আমাদের আজকে ফ্যামিলিয়ারাইজেশন উইথ অল্টারনেটিং কারেন্ট ওয়েভস এর মধ্যে আমরা কি কি শিখবো? আমরা শিখবো যে অল্টারনেটিং কারেন্ট ওয়েভস এর যে বিভিন্ন প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলো কি কি, এবং এই প্যারামিটার গুলা কিভাবে আমরা একটা ওয়েভ দেখে কিভাবে মেজার করব। আরেকটা যে জিনিসটা শিখবো সেটা হলো কি অল্টারনেটিং কারেন্ট ওয়েভস আমরা কি দিয়ে মাপবো, বুঝতে পারছেন? অল্টারনেটিং কারেন্ট মাপার যে মেশিনটা, সেই মেশিনটা কিরকম হবে ওইটা সম্পর্কে জানবো আমরা। আর ওই মেশিনটার সঙ্গে আমরা এতদিন যে মেশিনটি ইউজ করছি মাল্টিমিটার, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ এবং কারেন্ট মাপছি, এই দুটো মেশিনের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি সেটা দেখবো, বুঝতে পারছেন? তারপরে আমরা একটা সার্কিট নেটওয়ার্ক তৈরি করব। ওই সার্কিট নেটওয়ার্ক তৈরি করে ওটার মধ্যে দিয়ে যে ভোল্টেজ যাবে সেটার এগেইনস্টে আমরা কারেন্টের ভ্যালু বের করব, ভ্যালু বের করে ওটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স যেটাই বলেন সেই জিনিসটা বের করব, ঠিক আছে? এটাই হলো কি আমাদের আজকের অবজেক্টিভ। তাহলে প্রথমে থিওরি পার্টটা দেখেন। থিওরি পার্টটার মধ্যে প্রথমেই যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো কি একটা অল্টারনেটিং ভোল্টেজ সিগন্যাল দেওয়া আছে। সো অল্টারনেটিং ভোল্টেজ সিগন্যালটা তো আপনারা এতদিন ধরে অনেকবার দেখছেন, তাই না? আচ্ছা, আমিন হোসেন কোশ্চেন করছেন যে E1 আর E2 গ্রুপে একসাথে হবে নাকি? হ্যাঁ, একসাথেই হবে, ন্যাচারালি একসাথেই হবে, কারণ একই জিনিস আমি শুধু শুধু দুইবার বকবক করবো কেন, তাই না? আচ্ছা, সো এমন কেউ কি আছেন যে আজকের ক্লাসে নতুন জয়েন করছেন, যে এর আগে কোনো ক্লাসে জয়েন করেন নাই এবং অল্টারনেটিং কারেন্ট ওয়েভ দেখেন নাই বা অল্টারনেটিং ভোল্টেজ এর ওয়েভ ফর্মটা দেখেন নাই, এমন কেউ কি আছেন? থাকলে হাত উঠান, রেজার করেন বা বলেন যে না, আমি অল্টারনেটিং কারেন্ট সম্পর্কে জানি না। সবাই জানেন তাহলে, আমি ধরে নিতেছি। তাহলে মনে করেন একদম ক্লাসের শেষে যে দেখা যেতেছে আসাদ জামান কি আছেন? আসাদ জামান, আপনাকে আনমিউট করলাম, আনমিউট করলেও কি লাভ হইতেছে, আপনার তো অপশনই আসতেছে না। আসাদ জামান শুনতেছেন? আচ্ছা, আসাদ জামান নাই, কই চলে গেছে অন করে। সায়েদ মোহাম্মদ আছেন? সায়েদ মোহাম্মদ শুনতে পাচ্ছেন? সায়েদ মোহাম্মদ নাই। রাতুল? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ রাতুল, তাহলে আপনি একটু সবাইকে মনে করে দেন তো যে এই এসি যে ওয়েব ফর্মের একটা প্যারামিটার সম্পর্কে সবাইকে মনে করে দেন, যে কোনো একটা প্যারামিটার, যে এসি ওয়েব ফর্মের যে কোনো একটা বৈশিষ্ট্য সম্পর্কে আপনি সবাইকে পরিচিত করে দেন। এসি প্যারামিটার বলতে মানে ইসের স্যার, মানে এসি কারেন্টে কি এটা আগে আপনি বলেন, মানে এসি যে ওয়েব ফর্ম এটা কি? এসি কারেন্টটা হলো তো যেটা আমরা এই যে সাধারণত ব্যাটারি থেকে যে কারেন্টটা পাই, মানে আমরা চার্জ করে রাখতে পারি, পরে যেটা মানে ইউজ করতে পারি। কি বলতেছেন আপনি এগুলি? কোন দুনিয়াতে আছেন? ডিসি কারেন্ট না, এটা ডিসি। আপনি তো ডাইরেক্ট কারেন্টের কথা বলতেছেন, ডিসির কথা বলতেছেন। ডাইরেক্ট কারেন্ট যেটা ব্যাটারির থেকে একদিকেই যায়, একই রকম দিক থাকে। আপনি ক্লাস করতেছেন না অন্য কোথাও আছেন?
আচ্ছা, আর কে আছে? যেমন মনে করেন আর কে শুনতেছে? কানন, কানন আছেন? স্যার কিছু শোনা যায় না স্যার? কিছু শোনা যাওয়ার দরকার নেই, আপনি বলেন। এসি হ্যালো স্যার। অল্টারনেটিং কারেন্ট বলতে কি বুঝেন এটা একটু সবাইকে বলেন। অল্টারনেটিং কারেন্ট বলতে কি বুঝেন সেটা সবাইকে একটু বলেন। হ্যালো স্যার। জি, স্যার কারেন্টকে মানে ভাগ করে দেওয়া স্যার, এটাই নাকি স্যার? কি অদ্ভুত। স্যার কারেন্টের বিপরীতে অন্য কিছু ব্যবহার করা এটা। বিপরীতে আছে স্যার, মানে মইনুল দেখি, মইনুল পারেন নাকি? মইনুল বলেন অল্টারনেটিং কারেন্ট কি? জি স্যার। অল্টারনেটিং কারেন্ট কি? অল্টারনেটিং কারেন্ট হচ্ছে স্যার, এটা হচ্ছে স্যার ইলেকট্রিক্যাল চার্জের ভ্যালু, যেটা হচ্ছে রিভার্স করে ডিরেকশনাল কারেন্ট স্যার, ডিরেকশন। তাহলে ডিরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট একই জিনিস, মানে ডিসি সমান সমান এসি? না স্যার, স্যার এটা হচ্ছে পিরিয়ডিক্যালি রিভার্সেস ডিরেকশন স্যার, মূলত আর কি এই এসি কারেন্ট আর কি। এই কথাটার অর্থ কি? আপনি যে ইংলিশে নেট থেকে যে জিনিসটা দেখে বললেন, মানে এটার অর্থটা কি? স্যার এটা হচ্ছে ওই যে ইলেকট্রিক্যাল যে চার্জটা আছে, আমরা যে ফ্লোটা হয় স্যার, কারেন্টের যে ইলেকট্রিক্যাল যে চার্জের যে ফ্লোটা হয়, সেইটা হচ্ছে পিরিয়ডিক্যালি রিভার্সেস হয়, ডিরেকশনের ইয়ে হয়, রিভার্স হয়, বিপরীত যায় আর কি। এই তো কিছুটা কাছাকাছি বলতে পারছেন। স্যার এটার অর্থটা আমি বললাম। পিরিয়ডিক্যালি এটা ডিরেকশন চেঞ্জ হয়, একবার পজিটিভে যায় একবার নেগেটিভে যায়। আর কি হয়? একবার নেগেটিভ যায়। কন্টিনিউয়াসলি কি হয়? এটার মানের পরিবর্তন হয়, কন্টিনিউয়াসলি এটার মানের পরিবর্তন হয়। স্যার আমি তো এইদিকেই যাচ্ছিলাম স্যার, এটা তো এই বাংলায় বলতাম। আপনি কি এটা নেট দেখে বলছেন না মনে ছিল আপনার? স্যার এটা তো আপনি 3-4 বার এর আগে বলছেন না স্যার? বেশ কয়েকবার বলছি, কিন্তু অবাক হচ্ছি তো যে কারোরই মনে নেই, জন্য অবাক হচ্ছে আর কি। উল্টা পাল্টা সংজ্ঞা শুনে আমারই ভুলে যাওয়ার মতো অবস্থা আর কি, বুঝেননি? স্যার আমি তো আমার ফোনে দেখতেছি, ফোনে এই যে যেটা শো করে রাখছি স্ক্রিনে, এটা তো স্যার আমার কাছে পিরিয়ডিক্যালি যেই কারেন্টটা পিরিয়ডিক্যালি ওর দিক এবং মান পরিবর্তন করে সেটা কি বলে অল্টারনেটিং কারেন্ট। আপনারা সবাই কি অল্টার কথাটার মানে জানেন? বিকল্প। অল্টার মানে অল্টারনেটিভ মানে বিকল্প, অল্টার মানে কি? স্যার অল্টার হচ্ছে ফিরে আসা স্যার, মানে একটা জায়গা থেকে আরেকটা ফিরে আসা। অল্টার মানে তো পরিবর্তন। আপনারা টেইলরের কাছে কাপড় অল্টার করতে দেন না? এটা পরিবর্তন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, পরিবর্তন করতে দাও, মডিফাই করা আর কি। সো অল্টারনেটিং কারেন্ট এই কথাটার অর্থ কি? যে কারেন্টটা পরিবর্তনশীল, ঠিক আছে? এটা দিকও পরিবর্তন করতেছে, মানও পরিবর্তন করতেছে। এটা নামের মধ্যেই তো এটা সংজ্ঞা আছে, এটা কেমন কঠিন কিছু। আচ্ছা, যেটাই হোক, তাহলে অল্টারনেটিং কারেন্ট যদি আপনার কাছে থাকে, আর ওই অল্টারনেটিং কারেন্টের যদি আপনি একটা ওয়েভ ফর্ম নেন, ওয়েভ ফর্ম কথাটার মানে কি? ওয়েভ ফর্ম কথাটার মানে হলো কি যে আপনার একটা অ্যাক্সিসে থাকবে হলো সময়, আর একটা অ্যাক্সিসে থাকবে হলো আইদার ওটার ভোল্টেজ বা কারেন্ট, যেটাই হতে পারে, ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। এখন আপনি যদি ওই জিনিসটাকে এই একটা প্লটের মধ্যে আঁকেন, আঁকলে আপনি যেই ইটা পাবেন, লাইনটা পাবেন, ওই লাইনটাকেই আমরা বলতেছি হলো ওয়েভ ফর্ম, ঠিক আছে? মানে এই কারেন্টটা কিভাবে প্রোপাগেট করতেছে বা এই ভোল্টেজটা কিভাবে প্রোপাগেট করতেছে সময়ের সাপেক্ষে, এটা যখন আমরা গ্রাফিক্যালি দেখি, মানে চিত্র আকারে দেখি, তখনই ওই জিনিসটাকে আমরা বলি ওয়েভ ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা যখন এসি ওয়েভ ফর্ম কথাটা বলি, তার মানে কি? অল্টারনেটিং কারেন্টের যে প্রোপাগেশন, মানে ও কিভাবে পরিবর্তিত হইতেছে সময়ের সাথে সাথে, এই জিনিসটাকেই আমরা ওয়েভ ফর্ম নাম দিছি, ঠিক আছে? তো এখানে আপনার টাইটেলের মধ্যে লেখা আছে যে ফ্যামিলিয়ারাইজেশন উইথ অল্টারনেটিং কারেন্ট ওয়েভস। তাহলে আমরা যদি বলি যে মইনুল অল্টারনেটিং কারেন্টের একটা ওয়েভ আঁকো, তাহলে মইনুল কি করবে? জাস্ট এখানে একটা এক্সিস দিবে, ওয়াই এক্সিস, সেখানে ভোল্টেজ রাখবে, আর এক্স এক্সিসে রাখবে হলে গিয়ে সময়কে, তাই না? তারপরে সময়ের সাথে কারেন্টটাকে পরিবর্তন করবে। সময়ের সাথে কারেন্টকে তো আপনি অনেকভাবে পরিবর্তন করতে পারেন। আপনি এইভাবে পরিবর্তন করতে পারেন যেভাবে চিত্রের মধ্যে দেওয়া আছে। আপনি আবার মনে করেন এরকম স্কোয়ার ওয়েভের মতো করে পরিবর্তন করতে পারেন। পরিবর্তনটা তো এরকম স্কোয়ারের মতো হইতে পারে নাকি? স্কোয়ার ওয়েভ দেখছেন কখনো আপনারা? স্কোয়ার ওয়েভ মানে কি বোঝেন? স্কোয়ার ওয়েভ মানে হলে কি আপনার তো জিনিসটা এরকম হইতে পারে, এরকম করে আসলো, এরকম শার্প করে আবার নিচে চলে গেল, আবার উপরে আসলো, আবার, বুঝতে পারছেন? এটাও কিন্তু অল্টারনেটিং কারেন্ট।
হুম এখন এরকম যদি অল্টারনেটিং কারেন্টের যদি এরকম যদি একটা ভোল্টেজের অল্টারনেটিং এসি যদি একটা ভোল্টেজের ওয়েভ ফর্ম এরকম দেওয়া থাকে সাইন আকারে, তাহলে এটার ফর্মুলাটা আমরা কিভাবে লিখি, ফাংশনটা কিভাবে লিখি? কেউ উত্তর দেন, 2 দিন 3 দিন ধরে ক্লাস করতেছেন, কেউ উত্তর দেন। স্যার কোশ্চেনটা আবার একটু স্যার। একটা অল্টারনেটিং ভোল্টেজকে আমরা যদি এভাবে ওয়েভ ফর্ম আকারে আঁকি, অল্টারনেটিং কারেন্টের ওয়েভটা যদি এরকম হয়, সাইনোসয়েডাল ওয়েভ যদি হয়, তাহলে এটার ইকুয়েশনটা কিভাবে লিখি আমরা, বা এটার ফাংশনটাকে কিভাবে ডিফাইন করি? থিটা না, এটা হচ্ছে ইয়া ভোল্টেজ মাইনাস কারেন্ট স্যার, ওই যে সকালে যে পড়ালেন ওইটা নাকি? বুঝলেই ফেললাম না। স্যার 2 পাই এফ বা 2 পাই টি কি এগুলি? ফাংশনটা বলেন, ফাংশনটা ভোল্টেজের ফাংশনটা বলেন, মানে ভোল্টেজের ইকুয়েশনটা বলেন, ফর্মুলাটা বলেন। V is equal to Vm sin the omega t. এক্স্যাক্টলি, এই জিনিসটা বলতে সবার এতটুকু সময় লাগতেছে, আপনারা 2-3 দিন ধরে একই জিনিস পড়তেছেন কিন্তু এখন বলতে পারতেছেন না। আপনাদের খাতার মধ্যে কি লেখা নেই কারো? স্যার আমি তো বলতে পারতাম কিন্তু বললাম না স্যার, ইচ্ছা করে স্যার। হ্যাঁ আমি জানি আপনি বলতে পারতেন, কিন্তু বাকিদের কি অবস্থা? আচ্ছা যেটাই হোক, তাহলে এখানে তাহলে ভিএম সাইন ওমেগা টি দিলে আমরা সাধারণত সাইনোসয়েডাল ওয়েভফর্মকে ডিফাইন করি, ঠিক আছে? তো ফাংশনটা কি হবে? ফাংশনটা হবে হলে ভিটি, মানে সময়ের সাপেক্ষে টিটাকে ভ্যারি হতেছে, এই জন্য ভোল্টেজটা হলে সময়ের একটা ফাংশন, ঠিক আছে? এই কথাটার অর্থ হলো ভোল্টেজটা সময়ের একটা ফাংশন, এটা সমান সমান ভিএম সাইন ওমেগা টি। এখানে ভিএমটা হলে গিয়ে সাইনোসয়েডাল ওয়েভফর্মের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে ওয়েভফর্মটা সর্বোচ্চ কত ভোল্টেজে পৌঁছায়। ওমেগাটা হলে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে আমরা লিখি হলে কি 2 পাই এফ দিয়ে, ওমেগা সমান সমান 2 পাই এফ। তো ওমেগা সমান সমান 2 পাই এফ যদি আমরা এখানে বসাই তাহলে আমরা ইকুয়েশনটা পাই ভিএম সাইন 2 পাই এফ টি, ঠিক আছে? এখানে এফটা হলে কি ফ্রিকোয়েন্সি আর টিটা হলে কি এনি গিভেন টাইম, মানে যে টাইমে আপনি ভোল্টেজটা মাপতে চাচ্ছেন। এখন আমরা ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে ডিফাইন করব, ঠিক আছে? ভিএম মানে তো বুঝলাম, ভিএম মানে হলো কি সর্বোচ্চ পয়েন্ট, এই সর্বোচ্চ পয়েন্টের ভোল্টেজ যত সেটা হলে কি ভিএম। তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে ডিফাইন করব? মইনুল সবাইকে বুঝান তো কিভাবে ফ্রিকোয়েন্সিটাকে ডিফাইন করব। So 1/t হ্যাঁ টিটা কি? সময় দেওয়া থাকবে সেইটাকে এটা কি টোটাল টাইম, হয় নাই? টাইম পিরিয়ড, যেটা টাইম পিরিয়ড, টোটাল টাইম তো না, টোটাল টাইম আলাদা জিনিস। টাইম পিরিয়ড Time period মিন্স একটা ওয়েভ ফুল ওয়েভ কমপ্লিট করতে যে টাইমটা লাগে সেটা। যে টাইমটা লাগে সেটাকে আমরা বললে হলো কি টাইম পিরিয়ড। তাহলে এই টাইম পিরিয়ডটা আপনি একটা ওয়েভ দেখে কিভাবে বুঝবেন যে এইটা এই পরিমাণটা এই টাইম পিরিয়ড? শুরু থেকে একদম এই যে এখানে স্যার যেভাবে মার্ক করে দেওয়া আছে যে উপরে গেছে তারপর আবার নিচে আসছে, আবার উপরে ওঠা পর্যন্ত যতটুকু টাইম লাগতেছে এক্স্যাক্টলি। ওইটাকে তাহলে আমরা আপনার এই কথাটা হলো কি মানে একদম বোঝার জন্য সবচেয়ে সহজ যে কি যখন টাইম একটা পিরিয়ড স্যার, বলেন আমি একটু বলবো স্যার। বলেন একটা পূর্ণাঙ্গ ইয়ে কমপ্লিট হলে, সার্কেল কমপ্লিট হলে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড হবে স্যার। মানে হ্যাঁ আপনার সংজ্ঞাটাও ঠিক, যে একটা পূর্ণাঙ্গ সার্কেল কমপ্লিট করতে যতক্ষণ সময় লাগবে সেটা লাগে টাইম পিরিয়ড। সবচেয়ে সহজ ভাবে যে আপনারা দুজন যে বলতেন এইভাবেই সবচেয়ে সহজে বোঝা যায় যে একটা ওয়েভ যখন একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করবে তখনই আমরা এটাকে বলতে পারি যে এটা একটা ফুল সাইকেল কমপ্লিট করছে, ঠিক আছে? আবার মইনুল যেভাবে বললেন ওইভাবে বললেন যে একটা পুরো সার্কেলের পরিমাণ যাইতে ওর যেই পরিমাণ সময় লাগবে সেটা হলে কি ওর টাইম পিরিয়ড। একটা পুরো সার্কেলের কত ডিগ্রি জানেন আপনারা? সবাই তো জানেন 360 ডিগ্রি, তাই না? 300 তাহলে এখানে হাফ সাইকেলে আমরা জানি যে এখানে হলে 0 থেকে 180 ডিগ্রি, তাই না? এই পর্যন্ত। আর এখানে হলে আবার 0 থেকে আবার 180 ডিগ্রি, তাহলে টোটাল কত হলো এখানে 360 ডিগ্রি, তাই না? তাহলে এখানে একটা পুরো ফুল সার্কেল কমপ্লিট হয়েছে। তাহলে ফুল সার্কেল কমপ্লিট হওয়া মানে টাইম পিরিয়ড। কিন্তু আপনাদের দুজনের সঙ্গে ঠিক আছে, একদম পারফেক্ট। যদি পরীক্ষার খাতায় লেখেন তাহলে একদম পুরো ফুল মার্কস পাবেন। কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা জিনিসটাকে এইভাবে পুট করি যে কোনো একটা ওয়েভ ফর্ম যেই ফেজ থেকে শুরু হয়েছে আবার ঠিক সেই ফেজে ফেরত আসতে যেই পরিমাণ সময় লাগে ওটাকে আমরা বলি হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড। তাহলে এখন দেখেন এই ওয়েভটা শুরু হয়েছে এখানে 0 থেকে, ঠিক আছে? ও 0 থেকে উপরে উঠতেছে, উঠতে 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 আবার 0 হলো। তাই ও 0 থেকে 0 হলো, কিন্তু ফেজ কিন্তু এখানে এক না। কেন এক না? কারণ এখানে ও আবার নেগেটিভের দিকে যাচ্ছে, তাই না?
তো আমরা এমন একটা জায়গায় ফুল সার্কেল ধরবো যেখানে এখানেও 0 থেকে পজিটিভের দিকে উঠতেছে, আবার ওই জায়গাতেও 0 থেকে পজিটিভের দিকেই উঠবে, বুঝছেন? তাহলে এই জিরোটা আর এই জিরোটা একই ফেজে আছে, তার মানে এখান থেকে এখানে যেতে যেই পরিমাণ সময় লাগবে সেটাই হলো কি আমাদের টাইম পিরিয়ড। এটা হলে কি আমরা সাইন্টিফিক্যালি এভাবে বলি, কিন্তু আপনারা যদি মইনুল বা সুমাইয়ার মতনও চিন্তা করেন কোনো সমস্যা নেই, যে একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করতে যতক্ষণ সময় লাগে, অথবা একটা ফুল সার্কেল কমপ্লিট করতে যে পরিমাণ সময় লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। যেভাবে আপনি ভাবেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন তাহলে এই টাইম পিরিয়ডটা যখন আপনি পাবেন তখন এই টাইম 1 কে এই টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে দিলে আপনারা কি পাবেন? ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি সিগনিফিকেন্সটা কি? এটা আপনি 1 দিয়ে ভাগ করে দিলেন, এটা সিগনিফিকেন্সটা কি? মানে এটা দ্বারা কি বোঝা গেল? এটা দ্বারা বোঝা গেল যে 1 সেকেন্ডে এই ওয়েভটা কতবার এরকম একটা ফুল সার্কেল কমপ্লিট করে, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সির একক কি? সময়ের একক যদি সেকেন্ড হয় তাহলে ফ্রিকোয়েন্সির একক হলো 1/সেকেন্ড। এই 1/সেকেন্ডকে আমরা বলি হার্টজ, ঠিক আছে? তাহলে এই তো গেল। এখান থেকে তো মানে মোটামুটি এই জিনিসটা আমরা অনেক দিন ধরে পড়তেছি, মনে হয় প্রয়োজনের থেকে বেশি সময় ধরেই পড়তেছি। তো আমার মনে হয় এই জায়গাটা বুঝতে কারো সমস্যা হবে না। তো এটা একটা রিক্যাপের জন্য আর কি, আপনাদের মনে করে দেওয়ার জন্য। তারপরে আমরা হলো কি ইফেক্টিভ ভ্যালু, ভোল্টেজ আর কারেন্টের ইফেক্টিভ ভ্যালু সম্পর্কে পড়বো এখন। ইফেক্টিভ ভ্যালু মানে হলো কি আরএমএস ভ্যালু, ঠিক আছে? আরএমএস ভ্যালুর ইলাবোরেট ডেরিভেশন আপনারা 2-3 ক্লাস ধরে টানা দেখতেছেন, তাই না? আরএমএস ভ্যালু সম্পর্কে তো কারো কোনো কোশ্চেন নেই। আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি ম্যাক্সিমাম ভ্যালু থেকে এই ভিএম ম্যাগনিটিউড থেকে কিভাবে আরএমএস ভ্যালু পাবেন, তাহলে কেউ কি উত্তর দিতে পারবেন কিভাবে আরএমএস ভ্যালু পাবেন? কেউ নাই? পাওয়ার ফাংশনের যে পার্থক্যটা ওইটাই তো আরএমএস ভ্যালু। পাওয়ার ফাংশন কোনটা? তার ওই যে যেটা শুরু হয় একটা এই ভোল্টেজ আগে শুরু হয় কারেন্ট আগে শুরু, যে পার্থক্যটা ওইটাই তো মনে হয় পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর এক জিনিস, আরএমএস ভ্যালু এক জিনিস। আরএমএস ভ্যালুর মান কেমনে বের করতে হয়? কি অবস্থা দেখেন তো। আরএমএস কথাটার অর্থ কি? রুট মিন স্কয়ার। কি থাকতে হবে দেখেন, কথার মধ্যেই তো দেওয়া আছে কি থাকতে হবে। আই স্কয়ার আর যে সূত্রটা এটাই তো নাকি স্যার? ওটা থেকেই আসছে, মানে আরএমএস ভ্যালুটা ওটা থেকেই আসছে, আই স্কয়ার আর সূত্রটা থেকেই আসছে। তো আমরা যেটা দেখছিলাম যে আরএমএস ভ্যালুটা হলো গিয়ে কোনো একটা সাইন ওয়েভের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটাকে আপনি যদি √2 দিয়ে ভাগ করে দেন তাহলেই আপনি পাবেন হলো কি আরএমএস ভ্যালু। তাহলে এই যে আইএমটাকে আপনি যদি √2 দিয়ে ভাগ করে দেন ওটাই হলো কি আরএমএস ভ্যালু। এটা বলতে এত সময় লাগলো কেন আপনাদের? বলতেও তো পারলেন না। আপনারা কিভাবে এত তাড়াতাড়ি পড়া খেয়ে হজম করে ফেলেন আমার একটু বলেন তো, চলেন এটা নিয়ে গল্প করি কিছুক্ষণ। আপনাদের সঙ্গে আমি লাস্ট ক্লাস নিছি কতক্ষণ হয়েছে বলুন তো, ঘন্টার হিসাবে কতক্ষণ হয়েছে? বলেন, কেউ বলেন ঘন্টার হিসেবে কতক্ষণ হয়েছে আমরা লাস্ট ক্লাস করছি? যে 3.5 ঘন্টার থেকে একটু বেশি। 3.5 ঘন্টাতে কিভাবে আপনারা একটা পড়া খেয়ে ফেলাইলেন এটা বলেন আমাকে। স্যার পড়া তো ওরকম স্টাডি করা হয়নি, কারণ পড়ছি আর কি। তখন তো দেখছেন না স্ক্রিনে? এটা তো আসলে বোঝারও দরকার নেই, এটা আসলে মানে এটা যে বারবার দেখতে থাকলে এমনিতেই মাথায় ঘোরাফেরা করে বা মনে থাকে বা ফ্ল্যাশব্যাক করে, তাই না? নাকি না? আমার মনে হয় কি আপনারা বেশিরভাগই জুমে জাস্ট ঢুকে অন্য কিছু করেন, আপনারা এখানে থাকেন না। সবাই থাকে স্যার, মানে অনেকে বুঝতেছেই না, জানি না স্যার। হ্যাঁ, এটা কি হয়? এটা সম্ভব কখনো?
আমি খুব অবাক হলাম যে আরএমএস ভ্যালু বলতে পারতেছেন না, এটা কেমনে সম্ভব? আরএমএস ভ্যালু আপনার তো একটা রুট টু কথাটা তো বললেই আমি বুঝতাম যে না, যাক কিছু তো মনে আছে। আচ্ছা যাই হোক, তো আরএমএস ভ্যালুটা এইভাবে বের করে, আরএমএস ভ্যালু কোন একটা সাইনোসয়েডাল ওয়েভফর্মের। এখন আমি যদি আবার জিজ্ঞেস করি যে আইএমটা কি বা ম্যাগনিটিউড জিনিসটা কি, এটাও কি ভুলে গেছেন না মনে আছে যে ম্যাগনিটিউড জিনিসটা কি? আমি বলবো স্যার, আমি কি সব একা উত্তর দেবো স্যার? আপনি তো সিআর, আপনি তো পারবেন, আপনি আর সুমাইয়া তো সিআর, আপনারা দুজন তো পারবেনই, আপনাদের কাজই তো মনোযোগ দিয়ে ক্লাস করা। বাকিদের কি স্যার অবস্থা? এখন চুম্বকের যে ক্ষেত্রফলটা ওইটাই স্যার ম্যাগনিটিউড স্যার। কিসের ক্ষেত্রফল? স্যার মানে যে একটা মানে ক্ষেত্রফল থাকে কিংবা আমাস থাকে, মানে চুম্বকের যে চুম্বকতা যতটুকু ক্ষেত্র বিস্তার করে থাকে ওইটাই তো স্যার। আমি জানি না আপনি কি ব্যাপারে কথা বলতেছেন, আমি পুরোপুরি হারায় গেছি। এমনিতে ভাত টাত খাওয়ার পরে আমার ঘুম আসতেছে, তার মধ্যে আপনাদের কথাবার্তা শুনে আমি পুরো হারায় যেতেছি। স্যার আমি একটু স্যার একটু একটু আমি নিচে যাচ্ছি স্যার, আমার ওই যে পানির বিল নিতে আসছে তো স্যার, একটু হ্যাঁ হ্যাঁ, আপনি পানির বিল দিয়ে আসেন, সমস্যা নেই। ঠিক আছে, কেউ বলেন, সুমাইয়া আপনি কি জানেন যে ম্যাগনিটিউড জিনিসটা কি? স্যার ফার্স্টের ক্লাসগুলো একটু মিস করছিলাম, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। ম্যাগনিটিউড মানে ক্লিয়ারলি আমি বলেই দিতেছি যে ভিএম হলে কি ভোল্টেজের ম্যাগনিটিউড, ঠিক আছে? এখন আপনি ছবি দেখে কি বুঝতেছেন ম্যাগনিটিউড মানে কি? স্যার কোন ছবিটা স্যার? এইটা? দেখেন না, এই ছবিতে ভিএম লেখা আছে না? ভোল্টেজের ম্যাগনিটিউড স্যার। হ্যাঁ, ম্যাগনিটিউড তাহলে কি বুঝাইতেছে? কারো কারো কাছে যদি গুগল থাকে একটু সার্চ করে দেখেন তো ম্যাগনিটিউড মানে কি? হাইয়েস্ট পিক যে কতটুকু পর্যন্ত, ভোল্টেজ কতটুকু পরিধি পর্যন্ত? হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক দিয়ে কি বুঝেন আপনারা? হাইয়েস্ট পিক কথাটার মানে কি? স্যার সর্বোচ্চ যতটুকু সে বিস্তার করতে পারে। যেমন আপনার বাংলাদেশে আমি যদি বলি যে বাংলাদেশে হাইয়েস্ট পিক কোথায়, আপনারা কি বলবেন? গার্মেন্টস স্যার, টেক্সটাইল গার্মেন্ট। হাইয়েস্ট পিক বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোথায়? হাইয়েস্ট পিক মানে কি? সর্বোচ্চ চূড়া। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোথায়? স্যার রাঙ্গামাটি কেওক্রাডং। তো মনে করেন কেওক্রাডং-ই বললেন, সর্বোচ্চ চূড়া লিখে কেওক্রাডং, তাই না? এই জন্য ওটারে কি বলা হয় যে বাংলাদেশের হাইয়েস্ট পিক। আপনারা যখন ওসব জায়গায় যাবেন তখন দেখবেন যে ওটার আগে ইংলিশে এবং বাংলাতে লেখা আছে যে এটা লেখা হাইয়েস্ট পিক। কেউ কি গেছেন আপনারা কেওক্রাডং-এ? না স্যার। কেওক্রাডং-এ যান নাই কি আপনারা? চিটং-এ যারা থাকেন এরাও যান নাই? কি বলেন? এটা যাওয়া উচিত আপনাদের, খুবই সুন্দর জায়গা। স্যার ছুটি তো পাই না স্যার, কিভাবে যাব? ছুটি তো ম্যানেজ করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা থাকলে স্যার যাবো স্যার, যদি করোনাটা না বাইরে যায় না, বগার লেক অনেক সুন্দর, বগার লেক পার হয়ে কেওক্রাডং এর দিকে অনেক সুন্দর। আচ্ছা যেটাই হোক, তাইলে যেটা কথা হলো যে হাইয়েস্ট পিক, ঠিক আছে? তাহলে ম্যাগনিটিউড দ্বারা আমরা কি বুঝি যে ভোল্টেজের ম্যাগনিটিউড মানে কি? স্যার ভোল্টেজের সর্বোচ্চ বিস্তার বা সর্বোচ্চ বিস্তার, হ্যাঁ। তো এটারই মনে হয় বলে, বাংলায় মনে হয় বলে তরঙ্গ বিস্তার, তাই না? তো এখানে ম্যাগনিটিউড মানে হলো কি সর্বোচ্চ পয়েন্ট, ঠিক আছে? এটাকেই বলা হলো কি ভোল্টেজের ম্যাগনিটিউড। তাহলে এই সর্বোচ্চ পয়েন্টকে আপনি যদি √2 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনি কি পাবেন? তাহলে আপনি পাবেন হলো কি আরএমএস ভ্যালু, ঠিক আছে? আরএমএস ভ্যালু কতটার মানে কি জানেন? এই যে এসি যে অনেকগুলো ওয়েভ যাইতেছে না, এটা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভ্যালু দিতেছে, তাই না? আরএমএস ভ্যালু কতটার অর্থ হলো কি এই জিনিসটা হলো কি, সরি সমান হইতেছে না, সমান করে আগে কিভাবে জানি, আচ্ছা মোটামুটি আগে বুঝে না, মানে এই জিনিসটা হলো ফ্ল্যাট, বুঝছেন? মানে এসি থেকে এক ধরনের ডিসি তে কনভার্ট করা, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে বোঝার সুবিধার জন্য এসি থেকে ডিসি তে কনভার্ট করা। আরএমএস মানে হলো কি এক ধরনের ডিসি ইকুইভ্যালেন্ট, বুঝতে পারছেন? তো এসি কারেন্টটা তো সবসময় পরিবর্তনশীল, তাই না? আমরা যদি মনে করেন পরিবর্তনশীল না চাই, আমরা মোটামুটি একটা এভারেজ ভ্যালু যদি চাই যে এভারেজ ভোল্টেজের মান কত বা এভারেজ কারেন্টের মান কত, তখন আমরা যেই টার্মটা ইউজ করি সেই টার্মটা হলো কি আরএমএস ভ্যালু। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? কারণ সবসময় তো আপনার এরকম ফাংশন আকারে বললে যারা নন টেকনিক্যাল মানুষ, স্পেশালি মনে করেন অন্য সেক্টরের মানুষ যারা, ওরা তো বুঝবে না।
তখন আমরা এই জিনিসটাকে আরএমএস ভ্যালু বলি। যেমন এই যে আমরা বলি যে আমাদের পাওয়ার লাইনের ভোল্টেজ হলো 220 ভোল্ট, তাহলে এই 220 ভোল্ট যে কথাটা, এটা কোন ভ্যালুটা ইন্ডিকেট করতেছে? এটা কি ম্যাগনিটিউড ইন্ডিকেট করতেছে নাকি আরএমএস ভ্যালু ইন্ডিকেট করতেছে? আরএমএস ভ্যালু ইন্ডিকেট করতেছে স্যার। আরএমএস ভ্যালু ইন্ডিকেট করতেছে, যেটাকে সহজে একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা যায়। এটার সঙ্গে কোনো সাইন, ওমেগা, এফ এগুলো কোনো কিছু দরকার নেই, শুধু 220 ভোল্ট মানে 220 ভোল্ট। বুঝতে পারছেন আমার কথাটা? এটা হলো কি সহজে বোঝার জন্য বা সহজে মাপার জন্য আমরা আরএমএস ভ্যালুটা ইউজ করি। তো আরএমএস ভ্যালু আমি যাতে এরপরে কখনো আপনাদের জিজ্ঞেস করলে আপনারা উত্তর দিতে পারেন না, এরকম যাতে কখনো না হয়। কারণ এটা কিন্তু আপনাদের সম্পর্কে খুব খারাপ একটা জিনিস বলতেছে যে আপনারা প্রতিদিন একটা জিনিস পড়তেছেন কিন্তু প্রতিদিন ভুলে যেতেছেন। এটা কি কোনো কাজের কথা বলেন? আচ্ছা, যেটাই হোক, তারপরে হলে গিয়ে আমরা তাহলে আরএমএস ভ্যালুটা দেখলাম। আরএমএস ভ্যালু মানে কি মনে করলাম আজকে সকালে যে জিনিসটা দেখছি। তারপরে আমরা সকালবেলা আরেকটা জিনিস আজকে বের করছি, সেটা কি? যেটা হলো গিয়ে পাওয়ারের এভারেজ ভ্যালু। পাওয়ারের এভারেজ ভ্যালুর একটা ইকুয়েশন আমরা বের করছি, তাই না নাজমুল? মনে আছে যে VI cos থিটা, এই যে কিছুক্ষণ আগে বলতেছিলেন যে পাওয়ার কি জানি একটা পাওয়ার ফাংশন না কি জানি বলতেছে, যে পাওয়ার ফ্যাক্টর cos থিটা, ঠিক আছে? তাহলে এভারেজ পাওয়ারকে আমরা কিভাবে দেখি? এভারেজ পাওয়ারকে আমরা দেখি হলে গিয়ে ভোল্টেজ এর আরএমএস ভ্যালু, কারেন্টের আরএমএস ভ্যালু গুণ কি cos থিটা, তাই না? মানে মানে আমরা তো একটু আগে পড়লাম স্যার, যেটা হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজের গড়, ভোল্টেজের যে মিন VRMS গুণ IRMS গুণ cos থিটা। এগুলো আরএমএস, কিন্তু যে V আর I যেটা লেখা এটা কিন্তু আরএমএস ভ্যালু। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? VRMS cos থিটা, হ্যাঁ গুণ cos থিটা। এটাই তো দেখছেন আজকে সকালবেলা স্লাইডগুলো দেখলেই মনে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই থিটাটা কি? এই থিটাটা হলো গিয়ে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স, সেটাকে আমরা বলতেছি থিটা। তাহলে এখানে থিটাটা কি দেখেন, এখানে কারেন্টটা ভোল্টেজের পরে শুরু হয়েছে না? কারেন্টের ভোল্টেজের শূন্য এখানে, কারেন্টের শূন্য হলে কি এখানে, তাহলে কারেন্টটা কি ভোল্টেজের থেকে পিছিয়ে আছে না? এটা ইন্ডিকেটর হয়। তাহলে এটা কি কারেন্ট? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কারেন্টটা কি? কারেন্টটা ল্যাগ করে আছে, তাই না? কারেন্টটা যদি ল্যাগ করে থাকে তাহলে থিটার মানটা কি হবে? থিটার মানটা হবে হলে কি পজিটিভ, ঠিক আছে? কারণ থিটা মানে আমরা কি জানি? থিটা মানে হলে কি থিটা V মাইনাস থিটা I, তাই না? তাহলে এখানে থিটার মানটা হবে হলে কি পজিটিভ, কারণ ভোল্টেজের এখানে থিটা হলে কি 0 আর কারেন্টের থিটাটা হলে কি একটা মাইনাস ভ্যালু। তাহলে 0 মাইনাস ভ্যালু হবে হলে কি একটা পজিটিভ ভ্যালু, তাই না? ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা বুঝছেন। এই যে দেখেন এখানে সুন্দর করে লেখাও দেওয়া আছে যে এই টিচার আপনাদের এই ল্যাব শিট তৈরি করছে, এটা কিন্তু আপনাদের ডিপার্টমেন্টের ল্যাব শিট, আপনাদের ডিপার্টমেন্ট থেকে তৈরি করে দেওয়া হয়েছে ল্যাব শিটটা। ওটাই আমি জাস্ট দেখে দেখে পড়াইতেছি, বুঝছেন? সো এখানে যে সুন্দর করে আপনার ইকুয়েশনটা দেওয়া আছে, ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে। আমার কথাটা কি এই পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? হ্যাঁ বলেন। আরএমএস এর ইকুয়েশনটা একটু বলতেন স্যার। আরএমএস এর ইকুয়েশনটা হলো VRMS সমান সমান VM ডিভাইডেড বাই √2। VRMS equal to VM by √2। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। এখন আমরা যে জিনিসটা দেখব, এই যে এই ইম্পিডেন্স পার্টটুকু আমরা ইম্পিডেন্স পার্টটুকুকে এভাবে দেখব না, আমরা ইম্পিডেন্স পার্টটুকুকে আমরা ক্লাসে যেভাবে দেখছি ঠিক সেভাবে দেখব। এই পার্টটুকু এখানে কাউন্ট করার দরকার নেই, ইম্পিডেন্সের যে পার্টটুকু আছে এখানে এই পার্টটুকু আপনাদের কাউন্ট করার দরকার নেই। এখন আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হলো গিয়ে, আপনারা তো ক্লিয়ারলি বুঝতেছেন যে ভোল্টেজ আর কারেন্টটা যদি আমরা মাপতে চাই, মনে করেন আরএমএস ভ্যালুটা মাপি বা ম্যাগনিটিউড ভ্যালুটা মাপি, আমাদের অবশ্যই একটা স্পেশাল মেশিন লাগবে, তাই না? যে মেশিনটার মধ্যে আমরা এরকম ওয়েভ গুলাকে দেখতে পারবো। কারণ আমরা যদি এরকম ওয়েভটাকে না দেখতে পারি তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায়, তাই না? আর যদি আমরা ওয়েভটাকে না দেখি আমরা কিভাবে মাপবো যে এটা টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড যদি না জানি ফ্রিকোয়েন্সি জানবো কিভাবে আমরা, তাই না? তাহলে অবশ্যই আমাদের এমন একটা মেশিন লাগবে যে মেশিনটাতে আমরা এরকম সুন্দর করে ওয়েভটাকে দেখতে পারবো, তাই তো নাকি? তাহলে এখন আমরা একটা ইউটিউবে ভিডিও দেখবো, যে ভিডিওতে এরকম একটা মেশিন দেখানো হয়েছে এবং ওই মেশিনটা কিভাবে কাজ করে সেটা বর্ণনা করা হয়েছে। তো চলেন আমরা একসাথে ভিডিওটা দেখি। তো ভিডিওটাতে যে মেশিনটা দেখানো হইতেছে এই মেশিনটার নাম হলো কি অসিলোস্কোপ। আপনারা কি অসিলোস্কোপ এর আগে কখনো ল্যাবে দেখছেন? না স্যার। অসিলোস্কোপ খুব সিম্পল একটা মেশিন, এরকম একটা মেশিন, এখানে টিভির মতো একটা পার্ট আছে, এখানে হলো কি আপনি ওয়েভটাকে দেখতে পারবেন। আর এখানে যে বিভিন্ন ধরনের ডায়াল আছে এই ডায়াল গুলা দিয়ে ঘুরে ফিরে ওয়েভটাকে ছোট বড় চাপা
মোটা এরকম বানাইতে পারবেন। বুঝতে সেটা পারছেন? কি মনিটর স্যার? এক ধরনের মনিটরই বলতে পারেন, যে মনিটরটা আপনাকে রিয়েল টাইম মানে লাইভে আপনাকে ওয়েভটাকে দেখাবে। বুঝতে পারছেন? রিয়েল টাইম একদম সাথে সাথে দেখাবে আর কি, যে কারেন্টটা কিভাবে চেঞ্জ হইতেছে বা ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হইতেছে। তাহলে চলেন আমরা দেখি এই লোক কি বলতে চায়। আমি সাউন্ড দিচ্ছি। Tutorial with a little comparison. You're probably already familiar with a multimeter, but let's quickly review because I think it will help you understand the oscilloscope a little better. When measuring voltage, a multimeter takes a single point-in-time reading of a circuit. For example, when connected to this battery, it shows 9-volt DC on the screen. এই জিনিসটা তো আপনারা অলরেডি ফ্যামিলিয়ার, আপনারা সবাই মাল্টিমিটার ইউজ করছেন ল্যাবে, তাই না? মাল্টিমিটারে কি করে? মাল্টিমিটার যখন আপনি কোনো ব্যাটারি বা কোনো একটা রেজিস্টার যখন সার্কিটে কানেক্টেড থাকে, ওই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা আপনি যখন দেখেন, তখন মাল্টিমিটার কি করে? আপনাকে শুধুমাত্র একটা ভ্যালু দেখায়, তাই না? মানে একটা ভ্যালু যখন পায় তখন ওই ভ্যালুটা আপনাকে দেখায়, অনেকক্ষণ ধরে চেঞ্জ হয়ে হয়ে একটা ভ্যালু পায়, ওই ভ্যালুটা আপনাকে দেখায়, তাই না? এটা তো আপনারা সবাই পরিচিত। মাল্টিমিটারের ভ্যালু কখনো দেখছেন যে একটা 10 ভোল্ট ভোল্টেজ ডিসি ভোল্টেজ সোর্সের সঙ্গে লাগাইছেন, মাল্টিমিটারটা একবার 10 ভোল্ট হইতেছে, একবার 0 হইতেছে, একবার -10 হইতেছে, এরকম তো কখনো দেখেন নাই আপনারা? স্যার ভোল্টটা স্যার কাছাকাছি গিয়ে ওঠানামা করে, কাছাকাছি গিয়ে মানে মনে করেন 3 নম্বর ডিজিটে যে ওঠানামা করে, মানে এই যে 9.75 এখানে মনে করেন 9.76 হবে, একবার 74 হবে, এরকম হবে, তাই না? কিন্তু কখনো একেবারে 0 হয়ে যায় না, আবার নেগেটিভ ভ্যালু হয়ে যায় না। তার মানে কি বুঝতে পারতেছি আমরা? বুঝতে পারতেছি এটা একটা ডিসি ভোল্টেজ সোর্স, যে ভোল্টেজ সোর্সটা ভ্যালু চেঞ্জ হইতেছে না, তাই না? এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো মাল্টিমিটার আপনাকে যে ভ্যালুটা দেখাইতেছেন, এই যে 9.75, এই 9.75টা কিন্তু আপনার যে কোনো একটা মোমেন্টের ভ্যালু। মাল্টিমিটার কিন্তু শুধুমাত্র আপনাকে যে কোনো একটা টাইমের ভ্যালু দেখাইতে পারে। মনে করেন এখন কয়টা বাজে, এখন আপনার হলো 4:15 বাজে, তাহলে মাল্টিমিটারটা আপনি যে মুহূর্তে ধরবেন 4:15-তে ধরলে শুধুমাত্র এই 4:15-তে যেই ভ্যালুটা সেটার জন্য আপনি পাবেন। এটা পরবর্তীতে যখন আবার 4:16 হবে তখন 4:16-র ভ্যালু দেখবেন। টাইমের সাথে সাথে কিন্তু মাল্টিমিটারের ভ্যালুটা পরিবর্তিত হবে, কিন্তু মাল্টিমিটার কিন্তু ভ্যালুগুলো স্টোর করে রাখবে না। মাল্টিমিটারের মধ্যে কিন্তু স্টোর করার কোনো ক্ষমতা নাই ভ্যালুটা, তাই না? ও শুধু একটা সময়ের ভ্যালু দেখে ওই ভ্যালুটা মুছে ফেলে আবার পরের সময়ের ভ্যালুটা দেখাবে। বুঝতে পারছেন তো আমার কথাটা? এটা শুধুমাত্র একটা সময়ের ভ্যালু দেখায়, ও কিন্তু ভ্যালুগুলো কি স্টোর করে রাখে না, তাই না? এটা তো সবাই আপনারা পরিচিত এর সঙ্গে। তাহলে দেখেন ভিডিওতে এটাই বলছে। If we hook the multimeter to our mains power supply, it shows somewhere around 120 volt AC on the screen, depending on where you live. এখন এই লোকটা বাস করে হলে গিয়ে ইউএসএ তে, আমেরিকাতে, ঠিক আছে? কারণ আমেরিকার আরএমএস ভ্যালু, ভোল্টেজের আরএমএস ভ্যালু সকেটে হলে গিয়ে 120 ভোল্ট। বুঝতে পারছেন? আর আমাদের দেশে হলে 220 ভোল্ট। আমেরিকাতে 120 ভোল্ট, আমাদের দেশে 220 ভোল্ট। তো এই জন্য ও যখন মাল্টিমিটারটা এসি মোড নিয়ে যখন ও সকেটের মধ্যে লাগায়, পার্থক্যটা কেন স্যার? এটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট স্ট্যান্ডার্ড তৈরি করছে আর কি। মানে এক এক জায়গায়, যেমন মনে করেন আমেরিকাতে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হলো 60 হার্টজ, আর আমাদের দেশে ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ, তাই না? এটা হলো ওদের দেশের ইঞ্জিনিয়াররা মনে করছে এটা ভালো, আমাদের দেশে যে আমাদের দেশ তো ব্রিটিশ শাসনে ছিল, তাই না? ব্রিটিশরা মনে করছে 220 ভোল্ট 50 হার্টজ এটা ভালো। এখন এই জন্য ব্রিটিশরা যেসব দেশ শাসন করছে ওইসব দেশে হলে আপনার এরকম 220 ভোল্ট 50 হার্টজ, আর যেসব দেশ হলে একটু মডার্ন মানে আমেরিকার মতো মানে পরবর্তীতে উন্নত হয়েছে আর কি, ওরা হলে কি আপনার এরকম 120 ভোল্ট 60 হার্টজ এটা ইউজ করে। বুঝতে পারছেন? আমরা চাইলে কি স্যার আমাদের এটা চেঞ্জ করা যাবে না? যাবে না, কারণ এটা চেঞ্জ করতে গেলে আপনি যত ট্রান্সফরমার আপনি দেখতেছেন, যত সাবস্টেশন আপনি দেখতেছেন, সবগুলো বদলায় ফেলতে হবে। এটা তো সম্ভব না স্যার, এটা তো সম্ভব না। সো এই জন্য যতদিন আমি আপনি বেঁচে আছি অতদিন পর্যন্ত এটাই চলবে, এটা মোটামুটি আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? তো এটাই হলো এটার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? ও যদি এটা সকেটে ধরে মাল্টিমিটারটা, তাহলে ও দেখবে হলো 120 ভোল্ট। এখন আমার কোশ্চেন হলো গিয়ে সবার কাছে যে 120 ভোল্টটা এটা কিন্তু এসি, ঠিক আছে? আপনারা তো জানেন যে সকেট থেকে আসলে হলো এসি, আমাদের যে সকেট গুলো থেকে এটার মধ্যে কিন্তু এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করে, তাই না? আমাকে বললেন যে 120 ভোল্টটা কি ধরনের ভোল্টেজ, মানে ভোল্টেজের কি ভ্যালু এটা, যেহেতু শুধুমাত্র একটা ডিজিট আপনি দেখতেছেন, মানে একটা সংখ্যা আপনি দেখতেছেন। এটা কি ভোল্টেজের ম্যাগনিটিউড নাকি এটা ভোল্টেজের আরএমএস ভ্যালু? আরএমএস ভ্যালু, কারণ দেখছেন এটার সঙ্গে কিন্তু অন্য কোনো ইনফরমেশন নাই।
সাইন ওমেগা টি থিটা হ্যান ত্যান কিচ্ছু কিন্তু নেই, শুধু একটা নাম্বার, তাই না? তার মানে এটা মোস্ট লাইকলি এটা আরএমএস ভ্যালু। এটা হলে কি আপনার কি এভারেজ ভ্যালু, বুঝতে পারছেন? এটা হলে কি ভোল্টেজের এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু। তা মাল্টিমিটারটা যদি আপনি সকেটে ধরেন তাহলে আপনি পাবেন হলে কি আরএমএস ভ্যালুটা, মানে জাস্ট একটা এভারেজ, মোটামুটি একটা লামসাম আইডিয়া করার জন্য, বুঝতে পারছেন? কিন্তু এটা দিয়ে তো আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ হবে না, আমাদের ইঞ্জিনিয়ারদের জানতে হবে পুরো ব্যাপারটা কি, পুরো ওয়েভটা দেখতে কিরকম সেটা আমাদের জানতে হবে ইঞ্জিনিয়ারদের। তাহলে চলেন দেখি কিভাবে করে এটা। Again, these are point-in-time readings. And the truth is, if you measure AC voltage over time, it's not outputting 120 volts at all. This is where the oscilloscope comes in. Oscilloscopes allow you to measure a circuit's voltage over time, taking many thousands of readings and plotting them on the screen over that time. Many modern oscilloscopes can even write this output to a file for later in-depth review on a PC or a Mac. You can see here when I connect this oscilloscope to 120 volt AC mains in my house. তাহলে দেখছেন ও যখন একই সেম সকেটেই ও যখন অসিলোস্কোপটা ধরলো তখন কিন্তু অসিলোস্কোপের মধ্যে সুন্দর একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম দেখা গেল, বুঝতে পারছেন? এটাই হলে কি আপনার সকেট থেকে আসতেছে। আপনাদের প্রত্যেকের বাসা বাড়িতে যে লাইট ফ্যান যা কিছুতে চলে সবকিছুই হলে কি এরকম সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম আকারে আসতেছে, কিন্তু এটা আপনি মাল্টিমিটার দিয়ে দেখতে পারবেন না। এটা দেখার জন্য আপনার লাগবে হলে কি অসিলোস্কোপ, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ বলেন। আরএমএস বলতে তো আমরা জানছিলাম যে ওইটা হচ্ছে মিন মানে গড়, এভারেজ হলো। হ্যাঁ, আর ম্যাগনিটিউড হচ্ছে হলো আপনার একটা নির্দিষ্ট যে সর্বোচ্চ যেটা হয় ওইটা, ঠিক না? তো যেটা অসিলোস দিয়ে হচ্ছে সেটা তো একটা নির্দিষ্ট সময়, এখন এটা কি সব সময় না? অসিলোস্কোপ দিয়ে যেটা দেখতেছেন এটা একটা নির্দিষ্ট সময় না, অসিলোস্কোপে আপনি যেটা দেখতেছেন এটা কন্টিনিউয়াস, ও কন্টিনিউয়াস রিডিং নিচ্ছে আর কন্টিনিউয়াস প্লট করতেছে। আপনার মনে করেন ওই মুহূর্তে না, এটা কন্টিনিউয়াসলি নিতেছে, মানে এই যে আপনি যে ওয়েভটা দেখতেছেন না, এখানে যে একটা ওয়েভ দেখতেছেন এটা কন্টিনিউয়াসলি বাম দিকে যেতে থাকবে, মানে এটা বাম দিকে প্রবাহিত হতে থাকবে, বুঝছেন? এটা বাম দিকে কন্টিনিউয়াসলি বাম দিকে যেতেছে। আমি বলি আমি ওটা তো মাল্টিমিটারের জন্য বলছি আমি। আমি বলি আপনারা যদি কখনো হসপিটালে যান কোন রোগীকে যদি দেখেন বা আপনারা কেউ যদি কখনো ইসিজি করেন, ইসিজি যদি করেন তাহলে দেখবেন না যে ও কিন্তু কন্টিনিউয়াসলি প্লট করতেছে, তাই না? ও কন্টিনিউয়াসলি মান নিতেছে আর কন্টিনিউয়াসলি মনিটরের মধ্যে দেখাইতেছে, বুঝতে পারছেন? ওটা কিন্তু একটা অসিলোস্কোপই। আইসিইউতে আপনারা যা দেখেন ওটা কিন্তু একটা অসিলোস্কোপ। অসিলোস্কোপে আপনার হার্টের যে ভোল্টেজের চেঞ্জ, ওই ভোল্টেজের চেঞ্জটা দেখাইতেছে, বুঝতে পারছেন? তার মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের না, ও কন্টিনিউয়াসলি রিডিং নিতেছে আর কন্টিনিউয়াসলি প্লট করতেছে, মানে ওয়েভটা কন্টিনিউয়াসলি এই ডান থেকে বাম দিকে যাইতেছে, বুঝতে পারছেন? চলেন তাহলে দেখি পরে আর কি বলে। Voltage isn't 120 volts after all. It is constantly changing in this waveform pattern. It's constantly changing from negative 170 to positive 170 volts. এখানে হলে গিয়ে তার মানে ওরা আরএমএস ভ্যালুটা পাইতেছে 120, ঠিক আছে? কিন্তু এখানে ম্যাগনিটিউড হলে গিয়ে পজিটিভ 170 আর এই সাইডে ম্যাগনিটিউড হলে গিয়ে নেগেটিভ 170, বুঝছেন? তার মানে কন্টিনিউয়াসলি ওয়েভটা পজিটিভ 170 থেকে নেগেটিভ 170 তে যাইতেছে। এখন আপনারা যদি 170 এর আরএমএস ভ্যালু নেন তাহলে বললাম তো 170 এর আরএমএস ভ্যালু কত আসবে? স্যার বুঝিনি, আরেকবার একটু বলবেন? মানে একটু আগে এই লোকটা এই বেটাটা একটু আগে মাল্টিমিটার দিয়ে আরএমএস ভ্যালুটা মেজার করে দেখাইলো না, মাল্টিমিটার দিয়ে কত পাইলো? 120 ভোল্ট, তাই না? তাহলে আমরা বললাম যে 120 ভোল্টটা ছিল বলে এটা আরএমএস ভ্যালু, মানে আমাদের সকেটের আরএমএস ভোল্টেজের মান, তাই না? কিন্তু এখন আমরা যখন অসিলোস্কোপে দেখতেছি আমরা কিন্তু অসিলোস্কোপের আরএমএস ভ্যালুটা দেখতেছি, আমরা অসিলোস্কোপে কমপ্লিট ওয়েভটা দেখতেছি, তাই না? এখন এই কমপ্লিট ওয়েভটা হাইয়েস্ট পিকটা হলে কি পজিটিভ, এই যে এই আমার কার্সরটা দেখতেছেন না, এই জায়গাটা হলে কি 170 প্লাস 170 আর এই জায়গাটা হলে কি মাইনাস 170, বুঝতে পারছেন? উপরে হলো পজিটিভ আর নিচে যখন ওয়েভটা নামতেছে তখন নেগেটিভ। কারণ এই যে এই হলুদ তীর চিহ্নটা দেখতেছেন না, এই হলুদ তীর চিহ্নটা ইন্ডিকেট করে জিরো কোথায়, এই লাইনটা হলে কি x ইকুয়ালস টু 0, বুঝতে পারছেন? তাহলে এই 0 থেকে 170 তে উঠতেছে, আবার 0 নিচে 170 তে যাইতেছে। এখন 170 এর আরএমএস ভ্যালু কত বলেন তো? স্যার পজিটিভই হবে।
হ্যাঁ এখন মানটা স্যার কত হবে? 170/√2 এক্স্যাক্টলি এটা করেন তো দিতে 170/√2 ক্যালকুলেটর কই দেখেন তো কত আসে। কত আসছে? স্যার 120.20 হ্যাঁ তাহলে এখন বুঝতে পারছেন ওই ব্যাটা কেন আরএমএস ভ্যালুটা 120 পাইছিল? জি স্যার মিললো না তাইলে? জি স্যার এখন তাহলে চলেন আমরা এখান থেকে দেখি যে এখানে তো আমরা একটা ওয়েভ পাইলাম, ঠিক আছে? এখন এই ওয়েভ থেকে আপনি কিভাবে ওই লোক তো বলে দিল যে এটা 170 তো ওই লোকটা বলে দিল, তাই না? এখন ওই লোকটা যে সত্যি কথা বলছে এটা প্রমাণ কি? তো কোনো প্রমাণ নাই। তাহলে চলেন আমরা নিজেরা দেখে বুঝি যে ওই লোকটা কি সত্যি কথা বলছে নাকি, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এখানে তো মনে করেন একটা ওয়েভ ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু আমরা খালি চোখে ওয়েভ ফর্মটা দেখে কিভাবে বুঝবো যে এটা টপের ভ্যালু কত আর এখানে বটমের ভ্যালু কত? এটা আমরা কিভাবে বুঝবো শুধু এটা দেখে? চলেন আমরা এই জিনিসটা বুঝি। তাহলে ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে এটার জন্য যে গ্রিড কিভাবে কাজ করে। আপনাদের মোটামুটি সবার তো গ্রাফ পেপারে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই না? জি স্যার। আচ্ছা গ্রাফ পেপারে আমরা কেমনে কাজ করি আসেন পুরানো দিনের ছোটবেলার কথা বলি। গ্রাফ পেপারে আমরা যেভাবে কাজ করি সেটা হলো গ্রাফ পেপারে ছোট ছোট ব্লক থাকে অনেকগুলো, তাই না? তা আমরা কি ধরে নিই যে একটা ব্লকের একটা ব্লকের এই কেন্দ্রবিন্দু হলো এই জায়গায়, ঠিক আছে? তাহলে আমরা কি করি যে একটা স্কোয়ার ধরি, মানে একটা বর্গ ধরি, এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা একটা সার্টেন ইউনিট ধরে নিই, তাই না? যেমন মনে করেন এখানে এই বর্গটার এই বাহুটা নির্দিষ্ট মান ধরা হয় স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি এই বাহুটার মান আমরা 1 সেন্টিমিটার ধরতে পারি, এই বাহুটার মান আমরা 1 কেজি ধরতে পারি, এই বাহুটার নাম আমরা দিতে পারি হলো 1 সেকেন্ড, তাই না? এইভাবে তো আমরা গ্রাফ করি যে একটা ছোট একটা বাহুর দৈর্ঘ্যকে ধরে নিই আর এই সাইডে ওয়াই এক্সিসে আরেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নিই। মনে করেন কি ধরবো, তাপ ধরি, অনেক সময় আমরা গতি ধরি, অনেক সময় আমরা শক্তি ধরি, তাই না? বিভিন্ন জিনিস ধরে নিই এই এক্সিসের একটা বাহুকে। তো সিমিলারলি অসিলোস্কোপে আমরা যখন কাজ করব তখন অসিলোস্কোপে আমরা সব সময় এক্স এক্সিসে যে বাহুটা থাকবে এই বাহুটাকে আমরা ধরবো কি সময়। স্যার কথা কিছু বলবো না স্যার। আপনি পরে রেকর্ডটা দেখে নিয়েন। আপনার মানে নেটের সমস্যা হচ্ছে, আপনার বাকিদের কি সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার আমাদের ঠিক আছে। আচ্ছা তাহলে এই বাহুটার এই সাইডে যেটা আছে একটু দাঁড়ান, আমি এটা আপলোড করে দিব পরে। তাহলে এক্স অ্যাক্সিসের যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা ধরবো এর সময়, ঠিক আছে? তার মানে এটার একটা টাইম ইউনিট থাকবে, এই সাইডে যেটা দেখতেছেন এটার একটা টাইম ইউনিট থাকবে, আর এই সাইডে যেটা দেখতেছেন ওয়াই অ্যাক্সিসে যেটা দেখতেছেন তাহলে সেটার মান কি হবে বলেন তো? সেটা আরএমএস এর মান ধরতে হবে স্যার। কি বলতেছেন? ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে ওটা হবে হলো ভোল্টেজ এক্স্যাক্টলি, ভোল্টেজ বা কারেন্ট, আপনি যেটাই দেখতেছেন ভোল্টেজ দেখলে ভোল্টেজ, কারেন্ট দেখলে কারেন্ট। বুঝতে তো পারছেন যেহেতু আপনার ওয়েভফর্মটা ভিএম সাইন ওমেগা টি তাহলে এখানে ভ্যারি করবে কি, ভোল্টেজটা ভ্যারি করবে, তাই না? আর যদি আপনি লেখেন যে আইএম সাইন ওমেগা টি তাহলে কি ভ্যারি করবে, কারেন্ট ভ্যারি করবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে এরকম এই যে দেখতেছেন না এই সাইডে একটা ডিভিশন আছে, এই সাইডে একটা ডিভিশন আছে, প্রত্যেকটা ডিভিশনের একটা ভ্যালু থাকবে। তাহলে ওখান থেকে আমরা বের করতে পারবো যে আমার ভোল্টেজটা কত ঘর গেছে, যত ঘর গেছে আমার প্রত্যেকটা ছোট ঘরের মান যত ওটা দিয়ে গুণ করে দিলে আমি টোটাল ভোল্টেজটা পাবো না? পাবো কি পাবো না? জি স্যার। ঠিক আছে এখন দেখেন এখানে যে ওয়েভ ফর্মটা আসছে এই ওয়েভ ফর্মটার এখানে আপনি কিভাবে বুঝবেন যে একটা ছোট ঘরের মান কত? আপনি কিভাবে বুঝবেন? ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখেন, তার ছবিটা ক্লিয়ার না, আচ্ছা ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাদের জুম কিভাবে করব। এই যে এই জায়গায় ছোট্ট করে দেখতেছেন 5 ভোল্ট লেখা, যে 5 ভোল্ট দেখতেছেন 5 ভোল্ট লেখা 5.00। হ্যাঁ 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 5.00 ভোল্ট, তাই না? জি স্যার দেখা যাচ্ছে। এরকম আমি বলতেছি না যে এটাই এক ঘরের মান, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা, যেহেতু আমি জানি না যে এটা কোন মডেলের মাল্টিমিটার আমি জানি না, কিন্তু আমার দেখে মনে হইতেছে
যে এটা 5 ভোল্টই হবে একটা স্যার ঘরের এই মান। স্যার বাম পাশে তো স্যার 1 লেখা আছে, 1x মানে এক ঘরের মান 5 ভোল্ট এরকম মনে হয়। হ্যাঁ না 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 1x আলাদা জিনিস, এটা পরে দেখাবো আপনাকে। 1x আলাদা জিনিস, 1x অন্য জিনিস। আচ্ছা তাহলে মোটামুটি আমার কাছে মনে হইতেছে এক ঘরের মান 5 ভোল্ট, ঠিক আছে? তার মানে এই এক ঘরের মান 5 ভোল্ট। আপনারা যখন মাল্টিমিটারটি ইউজ করবেন, তো মাল্টিমিটারের এরকম কোনো সরি অসিলোস্কোপ যখন ইউজ করবেন, অসিলোস্কোপের কোনো না কোনো জায়গায় এরকম এক ঘরের মান দেওয়া থাকবে, বুঝতে পারছেন? তো এক ঘরের মানটা জেনারেলি কোথায় দেওয়া থাকে? যে এই জায়গায় দেওয়া থাকে। এই দেখেন এখানে লেখা কি লেখা, স্কেল লেখা না? দেখছেন যেখানে স্কেল লেখা, স্কেল স্কেলের এখানে কি লেখা? 0.00 ভোল্ট পার ডিভিশন। দেখছেন 0.00 ভোল্ট পার ডিআইভি, মানে ডিআইভি মানে হলো ডিভিশন। তো এরকম মাল্টিমিটারে এক জায়গায় আপনার ভোল্টেজ পার ডিভিশনটা দেওয়া থাকে, কিন্তু এইখানে এই ব্যাটা কোনো একটা কারণে এই জায়গায় 0 দেখাইছে, কিন্তু এটা আসলে 0 না। আমরা ধরে নিলাম যে এটা 5 ভোল্ট পার ডিভিশন, ঠিক আছে? তাহলে আপনাদের মধ্যে থেকে একজন আমাকে একটু গণনা বলেন তো, এখানে 0 থেকে উপরের দিকে কয় ঘর গেছে ওয়েভটা? 3 ঘর স্যার। 3 ঘর কি গেছে? 3.5 ঘর স্যার। 3.5 ঘর, 3.5 ঘর, হ্যাঁ কাছাকাছি 3.5 ধরলাম 3.5 ঘর, ঠিক আছে? তাহলে এবার 3.5 ঘর যদি যায় তাহলে এটার ভোল্টেজ কত বলেন তো? 15 আর হইছে 16 17 তাই না? 17.5 বুঝতে পারছেন? বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে টোটালটা হবে 35 নাকি? টোটালটা হবে 35, হ্যাঁ। কিন্তু যেহেতু ওই ব্যাটাটা আমাদেরকে বললো যে এইখানে 0 থেকে এই পর্যন্ত হলো 170, তাই না? তাইলে এখানে মনে হয় এক ঘর মনে হয় 10 করে, তাই না? এক ঘর মনে হয় 10 করে, তাহলে এক ঘর যদি 10 করে হয় তাহলে কিন্তু সুন্দর 170 হয়, তাই না? জি স্যার 17 ইনটু স্যার 10। এখানে উপরে তো 17.5 লেখা আছে স্যার। হ্যাঁ মানে একটু বেশি পাইছেন, মানে রেটেড হলো 170 এর জন্য, কিন্তু আসলে তো আপনি যখন ধরবেন তখন তো আপনি এক্স্যাক্টলি 170 পাবেন না, তাই না? 170 থেকে একটু বেশি পাবেন বা কম পাবেন। কোন মেশিনই তো একদম আপনার এক্স্যাক্ট ভ্যালু দেখায় না, বা কোন সময় তো আপনার একদম এক্স্যাক্ট ভ্যালু আসেও না, একটু এদিক ওদিক তো থাকেই সবসময়। কিন্তু আসার কথা হলো 170, আসার কথা 170, কিন্তু পাইতেছি না 170 আর কি। যেহেতু উনি 170 বলছে সেহেতু আমাদের 10 ঘর করেই ধরতে হবে, 10 করেই ধরতে হবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে একটা অসিলোস্কোপ থেকে আপনার ভোল্টেজের মানটা কিভাবে বের করবেন? তাহলে এরকম সুন্দর আপনার ম্যাগনিটিউডটা পেয়ে গেলেন, ভিএম এর মানটা পেয়ে গেলেন, তাই না? এখন ভিএম কে যদি √2 দিয়ে ভাগ করে দেন তাহলে কি পাবেন? ভিআরএমএস। আরএমএস কত সহজ দেখছেন, অসিলোস্কোপ ইউজ করাটা কত সহজ। এখন মইনুল আমাকে বলেন যে এখানে তো সুন্দর একটা ওয়েভ ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? এখন এই ওয়েভ ফর্মটা তো আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাই না? কারণ আমি ভিএম মানে জেনে গেলাম, এখন পুরো ইকুয়েশনটা কমপ্লিট করার জন্য আমার আর কি লাগবে? ফ্রিকোয়েন্সি লাগবে। কারণ আমার ইকুয়েশনটা কি, যে ভিএম sin 2π/ft, তাই না? তাহলে আমার এখানে এফ এর মানটা জানা লাগবে। এখন বলুন তো আমি এফ এর মানটা কেমনে বের করব? ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব স্যার? এফ এর মানটা কিভাবে বের? জি, এফ এর মানটা বের করার জন্য আমার কি লাগবে আগে এটা বলেন। টাইম পিরিয়ড লাগবে স্যার। এক্স্যাক্টলি টাইম পিরিয়ড লাগবে। তাহলে টাইম পিরিয়ডের জন্য আমাদের কি করতে হবে? যে প্রথমে দেখতে হবে যে ফুল সাইকেলটা কোথায় যে কমপ্লিট হয়েছে, এটা আমাদেরকে আগে দেখতে হবে। তাহলে এই গেল হলে একটা পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে? আর এই গেল হলে একটা নেগেটিভ হাফ সাইকেল। তাহলে অবশ্যই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেই পরিমাণ সময় গেছে সেই সময়টা মাপলেই আমরা পেয়ে যাব টাইম পিরিয়ড কত, তাই না? বাম পাশেটা কি পজিটিভ? এই বাম পাশের ওটা পজিটিভ মানে আমি বুঝিনি স্যার। আপনি দেখালেন না, মানে এই পাশেরটা পজিটিভ, ওই পাশেরটা নেগেটিভ। এই যে মানে এই সাইকেলটা হলে কি পজিটিভ, মানে এই সাইকেলটা হলে কি 0 এর উপরে না? এই এক্সিসটা হলে কি 0 আপনার, ঠিক আছে? তাহলে এই সাইকেলটা তো 0 এর উপরে, আর এই সাইকেলটা হলে কি 0 এর নিচে। এজন্য আমরা আদর করে এটাকে ডাকি পজিটিভ হাফ সাইকেল, আর এটাকে আমরা আদর করে ডাকি নেগেটিভ হাফ সাইকেল। বুঝতে পারছেন? হাফ সাইকেল, দুইটা হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল হয়। তাইলে এখন তাহলে আমরা পেয়ে গেলাম যে এই সময়টা থেকে আমরা এই সময়টা যদি বের করতে পারি ডিফারেন্স কত, তাইলেই আমরা জেনে যাব টাইম পিরিয়ড কত। এখন এটার জন্য আমাদেরকে জানতে হবে যে এই প্রত্যেকটা ঘরের ভ্যালু কত, এই সাইডে প্রত্যেকটা ঘরের ভ্যালু কত। এখন আমরা চলেন খুঁজি যে কোন জায়গাতে মিলি সেকেন্ডের মান দেওয়া আছে, যে একটা ডিভিশনের মিলি সেকেন্ডের মান কত দেওয়া আছে। এই যে দেখেন এখানে, এই যে দেখেন উপরে, এই যে দেখছেন এখানে লেখা আছে 5 মিলি সেকেন্ড। 5 মিলিসেকেন্ড 5 মিলিসেকেন্ড খুব সম্ভবত এই 5 মিলিসেকেন্ডই হলে গিয়ে আপনার এক ডিভিশনের মান হলে গিয়ে 5 মিলিসেকেন্ড, ঠিক আছে? চলেন আমরা 5 মিলিসেকেন্ড নিয়ে হিসাব করে দেখি হয় নাকি।
যদি 60 হার্টজ আসে, মানে ওরা তো আমেরিকাতে আছে, এই লোকটা তো আমেরিকাতে আছে, যদি 60 হার্টজ আসে তাহলেই বুঝবো যে আমাদের হিসাব ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে চলেন দেখি এখন গণেন তো কয়টা ঘর গেছে, একটু গণেন তো। 1 2 2 3 তিনটেই গেছে স্যার। আরেকটা ঘরের 5 ভাগের 2 ভাগ গেছে, দেখেন স্যার অর্ধেকটাই গেছে স্যার। অর্ধেকটা যায় নাই, দেখেন প্রত্যেকটা ঘরকে কিন্তু 5 ভাগে ভাগ করছে। ভালো করে খেয়াল করেন, চোখ ছোট ছোট করে খেয়াল করেন, এই দেখেন 5 ভাগের 3 ভাগ গেছে স্যার। দেখছেন প্রত্যেকটা ঘরকে যে 5 ভাগ করছে, দেখছেন? জি স্যার। তাহলে এটা 5 ভাগের কয় ভাগ গেছে? 2 ভাগ গেছে না? 1 2। তাহলে বলেন তো টোটাল কত মিলি সেকেন্ড হলো এখন বলেন? 15 16 17 মিনিট। 17 মিলি সেকেন্ড এক্স্যাক্টলি। তাহলে খাতার মধ্যে লিখে রাখেন টাইম পিরিয়ড কত? 17 মিলি সেকেন্ড। তাহলে এখন কেউ বলেনি 17 মিলি সেকেন্ড যদি আমার টাইম পিরিয়ড হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে স্যার 0.059। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আপনি কিন্তু সময়টা মাপছেন কিসে? মিলি সেকেন্ডে। কিন্তু আপনি যখন ফ্রিকোয়েন্সি মাপবেন তখন কিন্তু আপনাকে মাপতে হবে 1 বাই হার্টজে, তাই না? তাহলে মিলি সেকেন্ডটাকে আপনার ফার্স্টে সেকেন্ডে ভাঙায় নিতে হবে। তো সেকেন্ডে ভাঙায় নিতে হলে কি করতে হবে? মিলি সেকেন্ডটাকে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে যদি 17 মিলি সেকেন্ড হয় এটা কত সেকেন্ড হবে? 17 বাই 1000 স্যার 0.017। তাহলে এটাকে যদি 1 দিয়ে ভাগ করেন কত হার্টজ আসে? 58.82। তার মানে কত? প্রায় 60 হার্টজের কাছাকাছি আসছে না? জি স্যার। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, আমরা ঠিকই হিসাব করছি। তার মানে আপনাদেরকে এখন যদি একটা অসিলোস্কোপ দিয়ে দেওয়া হয় আর একটা এসি সোর্স যদি দিয়ে দেওয়া হয়, আপনারা এখান থেকে ম্যাগনিটিউড, আরএমএস আর টাইম পিরিয়ড সাথে সাথে আবার ফ্রিকোয়েন্সিও বের করতে পারবেন, তাই না? ইনশাআল্লাহ। দেখছেন? তাহলে আপনারা কিছুক্ষণ আগে এই জিনিসগুলো কেমনে বের করতে কিছুই জানতেন না, এখন মোটামুটি সবকিছু জানেন। মনে রাখতে পারলেই হলো। খেয়ে ফেলেন, আপনাদের প্রতি একটাই মানে রিকোয়েস্ট আমার, খেয়ে ফেলেন পড়াটা, খেয়ে ফেলেন। আপনারা যে সুন্দর করে পড়া হজম করে খেয়ে গিলে খেয়ে ফেলতে পারেন, আমি অবাক হই দেখে। আপনারা এবার খেয়ে ফেলেন। স্যার সেকেন্ড করার পর থেকে একটু বলেন, মিলি সেকেন্ডটাকে সেকেন্ড করলাম, তারপরে একটু আরেকবার বললে ভালো হতো। কোন জায়গাটা? স্যার করোনার চিন্তায় স্যার মিলি সেকেন্ড থেকে সেকেন্ড করলেন, সেকেন্ড করার পরে আমরা ফ্রিকোয়েন্সি বের করব। ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করি? ফ্রিকোয়েন্সি বের করি আমরা 1 বাই সেকেন্ড করে, তাই না? তাহলে আমরা যে সময়টা পাইলাম সেটাকে যদি সেটা 1 কে যদি সেটা দিয়ে ভাগ করি তাহলে পাবো ফ্রিকোয়েন্সি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কিন্তু মানে এই পর্যন্ত যদি আমরা জানি, আমরা অসিলোস্কোপটা ইউজ করতে পারবো না। অসিলোস্কোপ ইউজ করার জন্য আমাদেরকে এখন জানতে হবে যে অসিলোস্কোপের যে বিভিন্ন রকম ডায়াল আছে, এই যে বিভিন্ন রকম নব আছে, এই নবগুলা বাটনগুলাকে কেমনে আমরা ইউজ করব, এই জিনিসগুলো যতটুকু পারি আমরা ভিডিও থেকে জানতে হবে আমাদেরকে। স্যার আমাদের ল্যাবে তো অসিলোস্কোপ নাই মনে হয়। আছে, নতুন কিনছে, এই গত মাসেই আসছে। খুব ভালো অসিলোস্কোপ গুলা, এই ভিডিওতে যেটা দেখতেছেন এটার থেকে অনেক ভালো। তাহলে তো ভালোই স্যার। ভালো আপনাদের আর কি, আপনাদের তো পোড়া কপাল, আপনাদের তো একটা ইলেকট্রিক্যালের কোর্স, সেটা আপনারা করতেছেন অনলাইনে। আচ্ছা, যেটাই স্যার ক্লাস শেষ হয়ে যাবে আবার করে আসুন স্যার, তারপরে ল্যাব ক্লাস তো করা লাগবে স্যার। ল্যাব ক্লাস খুব সহজ আপনাদেরকে করাবে, আপনাদেরকে একটা নোটিশ দিছে, আপনারা আমি জানি না আপনারা দেখছেন নাকি, যে 2 সপ্তাহ ক্লাস হইতেই হবে। মানে করোনার জন্য লকডাউন শেষ হওয়ার পরে 2 সপ্তাহ ক্লাস হইতেই হবে, নাহলে ফাইনাল পরীক্ষা নেওয়া যাবে না। জি স্যার, সেটা সম্ভব না স্যার। চলেন তাহলে আমরা এই নবগুলোর কাজ দেখি, ঠিক আছে? তাহলে এই দেখেন নবগুলোর মধ্যে 2 ধরনের নব আছে। আপনি পৃথিবীর যেই দেশেই যান আর যেই কোম্পানির অসিলোস্কোপ আপনি ইউজ করেন, আমি তো মোটামুটি বিভিন্ন দেশের অসিলোস্কোপ ইউজ করার অভিজ্ঞতা আমার হয়েছে, তবে সবগুলোর মধ্যে আমি যে জিনিসটা দেখছি যে এই দুইটা কমন। একটার মধ্যে লেখা হলো ভার্টিক্যাল, আরেকটার মধ্যে লেখা হলো হরাইজন্টাল। দেখতে পাচ্ছেন লেখা আছে যে ভার্টিক্যাল, হরাইজন্টাল দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো ভার্টিক্যালটা হলো কি আপনার এই যে ভোল্টেজ। ভার্টিক্যাল মানে কি লম্ব, ঠিক আছে? লম্ব বরাবর। তো লম্ব বরাবর আছে হলে কি আমার ভোল্টেজ, তাই না? আর হরাইজন্টাল বরাবর আছে হলে কি ভূমি বরাবর হলে সময়, ঠিক আছে? তাহলে আমরা এই নবটা যখন নড়াবো, এই হরাইজন্টাল সময়ের নবটা যখন আমরা নড়াবো, তখন সিগন্যালটা কি হবে জানেন? সিগন্যালটা হলে কি কম্প্রেস হবে আর এক্সপ্যান্ড হবে, কম্প্রেস হবে আর এক্সপ্যান্ড হবে। বুঝতে পারছেন? মানে কি হবে দেখেন, সিগন্যালটা মনে করেন এরকম আছে, এই কোথায়, এই যে সিগন্যালটা মনে করেন এরকম আছে, ঠিক আছে?
সিগন্যালটা এরকম আছে, তাহলে এখানে প্রতি ঘরের মান কত? 10 মিলি সেকেন্ড, ঠিক আছে? প্রতি ঘরের মান হলে 10 মিলি সেকেন্ড। আপনি যদি নবটাকে ঘুরান, নবটা ঘুরাইলে প্রতি ঘরের মান হয়ে যাবে 50 মিলি সেকেন্ড, তাহলে পুরো সিগন্যালটা কি হয়ে যাবে? আরো চিকন হয়ে যাচ্ছে স্যার, কম্প্রেস হয়ে যাবে, পুরো সিগন্যালটা কম্প্রেস হয়ে যাবে। ওয়েবগুলো আরো জি স্যার, মানে অনেক অল্প জায়গার মধ্যে বেশি ওয়েভ দেখাবে তখন। তাহলে আপনারা এই স্কেলটা চেঞ্জ করে সিগন্যালটাকে চিকন বা মোটা করতে পারবেন, বুঝতে পারছেন? এটাতে কিন্তু আপনার আউটপুটটা চেঞ্জ হইতেছে না, আউটপুট কিন্তু সেমই, কিন্তু আপনি জাস্ট দেখতেছেন ডিফারেন্ট ভাবে। মানে আপনারা যখন কোনো একটা ছবি দেখেন, মোবাইলে যখন একটা ছবি দেখেন, তখন ছবিটাকে আপনারা 2 আঙ্গুল দিয়ে জুম করেন না, জুম করে ছোট বড় করে দেখেন না, এটা হলো অনেকটা এরকম ছোট বড় করে দেখার একটা ব্যবস্থা, বুঝতে পারছেন? জুম করার মতো একটা। স্যার এটা কি হরাইজন্টালটা দিয়ে? হ্যাঁ, হরাইজন্টাল দিয়ে আপনি টাইম স্কেলটা ভেরি করতে পারবেন, মানে সময়ের স্কেলটা 20 মিলি সেকেন্ড থেকে 50 মিলি সেকেন্ড, 50 মিলি সেকেন্ড থেকে 100 মিলি সেকেন্ডে নিতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। ঘরের মানটা চেঞ্জ করলেই তো স্যার ওটা, হ্যাঁ ঘরের মানটা চেঞ্জ করলে তো জিনিসটা দেখতে ডিফারেন্ট হয়ে যাবে, তাই না? এখন মনে করেন আমরা আসলাম হলে গিয়ে, এটা তো হরাইজন্টালটার কাজ আমরা শিখলাম, এখন আমরা শিখবো লেগে ভার্টিক্যালটার কাজটা কি। তো স্বাভাবিকভাবেই আপনাদের মনে কি মনে হয় যে ভার্টিক্যালটা চেঞ্জ করলে কি হবে? স্যার একটু ছোট ছোট হয়ে যাবে, উপর থেকে আমরা শর্ট হয়ে যাবে সবগুলো। হ্যাঁ, তাহলে উপর নিচে বেশি ঘর দেখা যায়, উপর নিচে, তাহলে উপর নিচে আইদার শর্ট হবে বা বড় হবে, তাই না? তাহলে এই দেখেন ম্যাগনিটিউডটা দেখা যাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে দেখেন মনে করেন সিগন্যালটা মনে করেন এরকম আছে, ঠিক আছে? এই সিগন্যালটা মনে করেন এরকম আছে যে এত বড় হয়ে গেছে যে আপনার ঘর মানে টেলিভিশনের বাইরে চলে গেছে, ডিসপ্লের বাইরে চলে গেছে। তখন আপনি কি করবেন? আপনি যদি ভার্টিক্যালটা নাড়াচাড়া করেন, ভার্টিক্যালটা নাড়াচাড়া করে সিগন্যালটা আবার জায়গা মতো চলে আসবে, আগের মতো চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আবার মনে করেন যে না এটাও বড়, আমি আরো ছোট করব, তাহলে আরো ঘুরাবেন, আরো ঘুরালে এটা আরো ছোট হয়ে যাবে, তখন একটা ঘরের মান আরো বেড়ে যাবে, তাহলে জিনিসটা দেখতে আরো ছোট হয়ে যাবে। ওই মোবাইলে যেভাবে যতক্ষণ না বাইন্ডা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঘুরালে তো হবে। হ্যাঁ, মানে আপনার যেখানে দেখতে সুবিধা, আপনার যেভাবে দেখতে সুবিধা অমনি আপনি করে নিতে পারবেন এই দুটো ঘুরে। এটা হলো আপনার সুবিধার জন্য, আপনি ইঞ্জিনিয়ার, আপনার সুবিধার জন্য, বুঝতে পারছেন? এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, মোটামুটি বুঝছি স্যার। মনে করেন মোটামুটি একটা অসিলোস্কোপ দিলে তো হঠাৎ করে আপনাদের দেখে মনে হবে না যে হ্যাঁ হ্যাঁ এটা কি জিনিস, মোটামুটি তো আপনারা ফ্যামিলিয়ার হয়েছেন ব্যাপারটার সঙ্গে, তাই না? জি স্যার, একটু পরিচিত হলাম। তাহলে আমার মনে হয় যে এখানে আর কিছু দেখার নাই। আমরা এখন যে জিনিসটা দেখবো যে অসিলোস্কোপের মধ্যে যে তারটা লাগানো না, এই তারটা আমরা আমাদের সার্কিটের সঙ্গে কিভাবে কানেক্ট করবো, আর এই তারটার ভূমিকাটা কি। ওরে বাবা রে বাবা, কে চিল্লায়? জয় কর্মকার, আমি মিউট করে দিতেছি। জয় কর্মকারকে মিউট করে, জয় কর্মকার মিউটও করা যায় না, বাবা রে বাবা। জয় কর্মকার নিজেকে মিউট করেন, আপনারা তো মিউটও করা যেতেছে না, ঘটনা কি? মনে হয় ঘুমাই গেছে স্যার। আমিও মিউট করতে পারতেছি না, আমি তো হোস্ট, আমি মিউট করতে পারতেছি না কেন? আচ্ছা, তো মনে হয় কানেকশন নাই স্যার, কানেকশন নাই মনে হয়। আচ্ছা যেটাই হোক, তাহলে চলেন আমরা দেখবো, কথা শোনা যায় তো, আমরা দেখবো যে এই তারটার ভূমিকা কি, ঠিক আছে? চলেন দেখি এই তারটা কেমনে কাজ করে। তো তারটার এই মানে যে এন্ডটা আপনি সার্কিটে ধরবেন, ওই এন্ডটা দেখতে হলে কি এরকম, ঠিক আছে? খুব পিকুলিয়ার, আপনারা হয়তো এই জিনিসটা আগে দেখেন নাই কখনো। আপনারা এটা চাইলে চলেন আমরা এই জিনিসটা মাল্টিমিটারের সঙ্গে তুলনা করি। আপনারা তো মাল্টিমিটারের সঙ্গে সুপরিচিত, অনেক দিন কাজ করছেন মাল্টিমিটার নিয়ে, তাই না? তো মাল্টিমিটারের সঙ্গে তুলনা করি। মাল্টিমিটারের তো দুইটা ঠ্যাং থাকে, একটা হলো লাল একটা কালো, তাই না? জি স্যার। এটা লালটা কি? লালটাকে আমরা বলি পজিটিভ বা হাই পটেনশিয়াল, আর কালোটাকে বলি হলে কি আমরা নেগেটিভ বা লো পটেনশিয়াল, ঠিক আছে? সো পজিটিভ এন্ডে আমরা ধরি লালটাকে, আর নেগেটিভ এন্ডে ধরি হলে কি আমরা কালোটাকে। এসির ক্ষেত্রে সমস্যা কি? এসির তো কোনো পজিটিভ নেগেটিভ নাই, এসি তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে, তাই না? এসির কি কোনো পজিটিভ নেগেটিভ আছে? এসি তো এক সময় পজিটিভ এক সময় নেগেটিভ, তাই না? জি স্যার, ভেরিয়েবল। তাইলে আমরা এখানে এসির মধ্যে এই যে এই জিনিসটা দেখতেছেন যে রকেটের মতো দেখতে, এই জিনিসটা, হ্যাঁ বলেন বলেন স্যার। আচ্ছা, এই যে রকেটের মতো যে জিনিসটা দেখতেছেন এটা হলো স্যার ভুলে, আচ্ছা এই প্রান্তটা যেটা দেখতেছেন এটা হলো আপনার মাল্টিমিটারের লাল মাথাটা, বুঝতে পারছেন? এই যে এই জিনিসটা, এটা হলো মাল্টিমিটারের লাল মাথাটা। আর এই যে জিনিসটা দেখতেছেন না, একটা ক্লিপ বের হইছে যে, এই ক্লিপটা হলো কি আপনার গ্রাউন্ড, কালোটা হলো কি গ্রাউন্ড, বুঝতে পারছেন? সো আপনি মনে করেন কালোটাকে সবসময় সিস্টেমের গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করবেন। আপনারা মাল্টিমিটারের কালোটাকে সবসময় গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করতেন না,
তো এইখানে এই কালোটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করবেন, করে যে জায়গাটার ভোল্টেজ মাপতে চান ওই জায়গায় শুধু এই মাথাটা লাগাবেন, তাইলে আপনি ওই জায়গাটার ভোল্টেজ দেখতে পারবেন। বুঝতে পারছেন? চলেন দেখি এই লোকটা কি বলে, লোকের কথা শুনে আসি। হ্যাঁ, একটা গ্রাউন্ডে আর একটা লাগে যে জায়গায় মাপতে চান, কারণ ওটা তো পরে আসতেছি। এসি কারেন্টে যে আসলে পজিটিভ নেগেটিভ বলে কিছু নাই, এটাতে পরের ক্লাসে আলোচনা করব। Some pretty cool features on their own. First, most probes have a 1x, 10x button on the side of them. Moving the button to the 10x position attenuates the probe by a factor of 10. এই জিনিসটা কি বলছে দেখেন, এখানে বলছে যে প্রত্যেকটা প্রোবে এরকম সুইচ থাকে, একটা 1x আর 10x। আপনার সুইচটা জেনারেলি আপনি এক্সপেক্ট করবেন যে সুইচটা 1x এ থাকবে। 1x এ থাকা মানে কি, আপনার সুইচটা যেই ভোল্টেজটা আপনি দেখতে চাইতেছেন ঠিক ওই পরিমাণ ভোল্টেজই দেখাবে। কিন্তু সুইচটা যদি 10x পজিশনে থাকে তাইলে কি হবে বলেন তো? তাইলে হবে যে যেই ভোল্টেজটা আপনার আসার কথা ওর 10 ভাগের 1 ভাগ ভোল্টেজ আপনাকে দেখাবে। মনে করেন একটু আগে আমরা কি দেখলাম, 170 ভোল্ট দেখলাম না? তা 170 ভোল্টকে আপনি যদি 1x এ দেখেন তাহলে আপনি 170 ভোল্টই দেখবেন, কিন্তু যদি 10x এ দেখেন তাহলে 170 এর জায়গায় দেখবেন কত? 17 ভোল্ট। বুঝতে পারছেন? তাহলে ল্যাবে দেখা যায় যে অনেক বিজ্ঞানীরা কাজ করে নাড়াচাড়া করে এটা সুন্দর 10x করে রাখে, আর পরের ব্যাচের স্টুডেন্টরা আইসে দেখে যে ভোল্টেজের মান আসছে উল্টা পাল্টা মিলতেছে না, পরে দেখা যায় কি ওরা সুইচটা 1x করে নেয় নাই। বুঝতে পারছেন? তার মানে আপনারা চাইবেন যে সবসময় 1x ভ্যালু থাকবে। বুঝতে পারছেন? সো 10x এ থাকলে যেটা হবে ও জাস্ট 10 ভাগের 1 ভাগ ভ্যালুটা দেখাবে। এই জিনিসটা আমরা কেন করি? কারণ অনেক সময় দেখা যায় আমরা খুব বড় বড় ভোল্টেজ আমাদেরকে মাপতে হয়। কত বড় ভোল্টেজ মাপতে হয়? মনে করেন 2000 ভোল্টেজ আপনার মাপতে হয়। আমি নিজে মাপছি 2000 ভোল্ট। 2000 ভোল্ট যদি আপনি মাপেন তাহলে কি এটা আপনার মাল্টিমিটারে দেখানো সম্ভব? সম্ভব না, কারণ মাল্টিমিটার সর্বোচ্চ দেখাতে পারে 200 ভোল্টের মতো। আপনি 2000 ভোল্ট দেখাবেন কি আপনি? তখন আপনি এই যে 10x ইউজ করলেই 2000 ভোল্টটা সুন্দর করে 200 ভোল্টে চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? যদি আরো বড় করি 20x বানাই, 20x আমি জেনারেলি দেখি না, তবে 20x প্রোব আলাদা করে কিনতে পাওয়া যায়, মানে আপনার মাল্টিমিটারের সাথে আসে না। 20x প্রোব আপনি আলাদা কিনতে পারবেন, বাজার থেকে আলাদা কিনতে পারবেন। তো মনে করেন আরো বড় ভোল্টেজ যখন দেখবেন তখন দেখতে পারবেন। হ্যাঁ বলেন। স্যার 4:45 এ আমাদের আরেকটা ক্লাস আছে। 4:45 আপনাদের আরেকটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, অসিলোস্কোপ সম্পর্কে মোটামুটি যা শিখে নিছেন। তো এইটাতে এক্সপেরিমেন্টে আপনাদেরকে যা যা করা লাগবে ওটার ইনস্ট্রাকশন এবং ওয়েব ফর্ম সহ আমি গুগল ক্লাসরুমে আজকে আপলোড করে দিব। ওটা দেখে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এটা আমাকে কালকে করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার রোল নাম্বার দিয়ে তাহলে এখন চলে যেতে পারেন। আচ্ছা, যারা যারা একবার করে আসছিল মইনুল, ওদের রোল নাম্বারটা একটু দিয়ে দিন আমাকে। জি স্যার। স্যার যারা যারা একবার আসলে স্যার এখন তো স্যার অনেকের রোল নাম্বার আমি খেয়ালও নাই যদিও, তারপর দুই একজনের আমি দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ দিয়ে দেন। ঠিক আছে, আমি তাহলে মিউট করে আমি একটু বাইরে যাচ্ছি, আপনারা এখানে রোল কলটা দিয়ে আপনারা লিভ করেন মিটিং, ঠিক আছে? জি স্যার। মইনুল কাকা ভালো। জুথি বললা যে কারণে নেটও নাই মোবাইলও নাই, তো আইলো কিভাবে? তো আরেকজনেরটা দিয়ে আসে। এই পর্যন্ত যে কয়টা ক্লাস করেছি। তোর মোবাইল নেই কেন? গরিব কে তো ভার্সিটিতে পড়ে কে তাই মোবাইল নেই। মইনুল তাহলে গিরিডি ভর্তি হয়েছে কেন? মইনুল বস ম্যামের ক্লাস কি হইবো? বন্ধু কোন ক্লাস হবে না, ম্যামের কোন ক্লাস করব না। বন্ধুরা কি খবর? ম্যামের কোনো ক্লাস হবে না, ম্যামের কোনো ক্লাস হবে না যতক্ষণ পর্যন্ত না ম্যাম না শুধরাবে। আর স্যাররা এখনো জানায়নি, চেয়ারম্যান স্যার কথা বলে তারপর জানাবে, বুঝছিস? ক্লিয়ার ফর্মুলারে আমি নজরুল কই? নজরুল তো লাগা তো চৌধুরী কারেন রাতুল দেখা যাচ্ছে রোল কলটা দিয়ে দাও রাশেদ, তোমার রোল নাম্বার 33। সদাগর কই দেন, সদাগর সাহেব। নজরুল তুমি তো অনেক টাকার মালিক, কিছু দান টান করো। মনুল বন্ধু তোমার কি খবর? এই তো আছি মোটামুটি। বন্ধু তোমার লগে তো অনেকদিন দেখা হয় না বন্ধু। মইনুল আবার তোর বন্ধু হইলে কেমনে? কও কি বরিশালে আলাদা আলাদা এখন পেছনা গাইছ না বড়া তো বড় কিন্তু জন্মের সোনু সামু।
করোনা এলাকা তুই আসছো কেন আমাদের মাঝখানে রেড জোন বেটা আমি জামুয়ানে বরিশাল জামুয়ানে দ্বারা খালি লং চালু করোনা তো দেশে ছড়াই দিয়ে আসবো বরিশাল বলে কোনো করোনা নাই রাকিব রোহিঙ্গা তুই এই তো করোনা ছড়াইছো রোহিঙ্গা রাকিব মামা তুমি আমার জি ভাই। থেকে চলে গেলা মামা ভাই তুমি আসতে পারো না তুমি রিস্ক নিতে চাও না তুমি ভয় পাও এই দোস্ত মইনুল রাকিব আমি কি তো তুই চলে চাকরি নাই গেছিস এখন। তুই যাস না কে তুই বইরে সুস্থ যাইবো কেমনে ওর তো চাকরি নাই আরে যাওয়ার তো উপায় নাই তো কিভাবে যাবো বন্ধু তুই কার আগে চাকরি ভুল নাই? করেছিস বেটা চলে যেতে আগে হ্যালো এখনো তুই মইনুল পরিচিত ট্রাকালা নাই ট্রাকালা হ্যালো ট্রাকে করে চলে যা হ্যালো হ্যালো মইনুল হ্যাঁ শুনতেছি এই 33 রোল দিয়ে দে তো 33 33 দিয়ে দেবো হ্যাঁ রাশেদ আছে 33 মইনুল আচ্ছা, তুই একটা কাজ কর বন্ধু জামালপুর তো বেশি দূরে না 2 ঘন্টার রাস্তা হাইটে গেলে নয় 6 ঘন্টা লাগবো তুই হাঁটা ধর সকালবেলা একদিন ঘুমের থেকে উঠা হাঁটা ধরবি এই বেটা জামালপুর কার বাড়ি আমার বাসা তো যশোরে বেটা ওকে ও রাশেদ বন্ধু, দিয়ে দিয়েছে কস কি? রাশেদ এ তো অনেক দূরে রে বন্ধু যশোর মানে সে যশোর থেকে যশোর তো যশোর এর পরের জেলা আর কি ঝিনাইদহ জেলা ঝিনাইদহ আরো 2 ঘন্টা লাগে যশোর থেকে হ্যাঁ আমি চিনি ওগুলা গেছিলাম এখন কি 25 তারিখে গাড়ি টাড়ি ছাড়বে নাকি আমি বুঝতেছি না 25 তারিখ তো দেখলাম রুমানা হক একটা দিছে 25 তারিখে কিছু গাড়ি ছাড়ার জন্য শুধু গার্মেন্টস এর কর্মীরা আসার জন্য বিজিএমইএ থেকে একটা নোটিশ দিছে জাস্ট মানে চিঠি পাঠাইছে আর কি এই সড়ক বিভাগে ও তার মানে 25 তারিখ খুলতে পারবে না কিছু কিছু গাড়ি চলতে পারে হয়তো তাও শিওর না যদি মনে কর আবার কয় গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ খুলতে পারবো না তখন তো আর ছাড়বো না আরে খুইলা দে গার্মেন্টস ফ্যাক্টরি আর কতদিন বন্ধ রাখবো মানুষ তো এবারে না কস খায় কি আমগো তো বেতন গুতন দিতেছে না বেতন দিয়ে দেবো বেতন রাখবো না বেতন দিয়ে কোয়া দেয় না বন্ধু না বেতন আটকাবো না পাগল না এই মুহূর্তে বেতন আটকায় কোম্পানি বিপদে পড়ে গেল তো তুই চিন্তা কর আজকে মাসের 16 তারিখ 17 18 তারিখ বেটা এখন তোর বেতন দিল ওই আমাদের কি আর ক্লাস আছে রে বরিশালে চুপ কর ক্লাস আছে নাকি আর হ্যাঁ ক্লাস আছে 6টায় সন্ধ্যা 6টায় ক্লাস আছে একটা 6টায় আছে ফেব্রিক ম্যামের ক্লাস তো করব না নাকি ম্যামের ক্লাস বর্জন করছি আমরা ঠিক আছে বন্ধু ঠিক আছে যাই ওকে ভাই সবাই ভালো থেকো